করা হয়েছে। একটা হচ্ছে রেসপিরেটরি ইনফেকশন, যার মধ্যে আছে নিউমোনিয়া, আর একটা হচ্ছে টিউবারকুলোসিস। তাহলে এই ২ টা থেকে মোটামুটি পরীক্ষায় সিওর কোয়েশ্চেন থাকবেই। নিউমোনিয়া থেকে প্রতিবারই কোয়েশ্চেন থাকে। মাঝে, মাঝে ২ টা বা ৩ টা কোয়েশ্চেনও থাকে। তাহলে নিউমোনিয়া যদি দেখেন এখানে অলমোস্ট প্রতিবার কোয়েশ্চেন আসছে। জানুয়ারি ২২, জুলাই ২২, ২৩, ২৪, ২৫ কোন, ২ বার ২ টা ৩ টা করে আসছে। সো নিউমোনিয়ার সম্পর্কে খুব ভালো করে পড়া লাগবে। আর টিবি থেকেও প্রতিবারই অলমোস্ট কোয়েশ্চেন আসে। এখানে সবগুলো মেনশন করা নেই। তাহলে আমাদের রেসপিরেটরি ইনফেকশনকে আমরা ২ ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আপার রেসপিরেটরি ইনফেকশন আর লোয়ার রেসপিরেটরি ইনফেকশন। তাহলে আপারটা খুব একটা আসে না। আমরা লোয়ারটাই মেইনলি পড়বো। তাহলে এখানে লোয়ারের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে নিউমোনিয়া। নিউমোনিয়াকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কমিউনিটি অ্যাকুয়ার্ড নিউমোনিয়া, হসপিটাল অ্যাকুয়ার্ড নিউমোনিয়া। আরেকটা হচ্ছে নিউমোনিয়া অকারিং ইন ইমিউনো কম্প্রোমাইজড হোস্ট। তাহলে আমাদের জন্য মেইনলি লাগবে হচ্ছে কমিউনিটি অ্যাকুয়ার্ড নিউমোনিয়াটা। রেডিওলজিক্যালি আমরা আবার ২ ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে লোবার নিউমোনিয়া আর একটা হচ্ছে ব্রঙ্কো নিউমোনিয়া। লোবার নিউমোনিয়াতে নামের মধ্যে বলা হয়েছে এটাকে ওয়ান অর মোর লোব ইনভলভমেন্ট করবে এবং এখানে হোমোজেনাস কনসলিউশন থাকবে। মানে পুরো কনসলিউশন দেখতে একই রকমের থাকে। আর ব্রঙ্কো নিউমোনিয়াতে হচ্ছে প্যাসি অ্যালভিওলার কনসলিডেশন। তবে এখানে জায়গায়, জায়গায় রেডিও প্রেসার থাকবে, ডিসক্রিট থাকে। এটা হচ্ছে কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়ার মোস্ট কমন কজ। এটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। এখানে নিচে একটা বক্স আছে। এখানে আরো কিছু কজ আছে। অর্গানিজমস কজিং কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া। জাস্ট নামগুলো একটু রিডিং দেখলে হবে। এখানে মুখস্থ করা তেমন কিছু নেই। আর ফ্যাক্টরস দ্যাট প্রিডিসপোজ টু নিউমোনিয়া। তাহলে এটা একটু রিডিং দিয়ে রাখবেন জাস্ট এমসিকিউর জন্য। আমাদের পরীক্ষার জন্য যেটা বেশি লাগবে সেটা হচ্ছে নিউমোনিয়ার ফিচার দেখে আমরা কিভাবে অর্গানিজম আইডেন্টিফাই করতে পারি। ক্লিনিক্যাল সিনারিও দেখে যে কোন অর্গানিজমে এটা হওয়ার সম্ভাবনা বেশি। মানে ফার্স্ট হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। তাহলে এটা হচ্ছে মোস্ট কমন কজ অফ নিউমোনিয়া। স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া আমরা কখন চিন্তা করব? যদি পেশেন্টের কোন একটা হার্পেস লেভেরিস বা কোল্ড সরের হিস্ট্রি থাকে অথবা স্পুটামটা রাস্টি কালার্ড হয়। তাহলে এই দুটো কুলি সবচেয়ে বেশি যে থাকে। এর মধ্যে রাস্ট কালার স্পুটাম এটা দিয়ে বেশ কয়েকবার সিঙ্গেল বেস্ট আসছে। তাহলে নিউমোনিয়ার একটা সিনারিও দিয়ে দিবে আপনাকে। ফিভার আছে, কাফ আছে, চেস্ট পেইন আছে। এর সাথে দিয়ে দিতে পারে যে পেশেন্ট একটা রিসেন্টলি হার্পেস লেভিয়ালিস বা কোল্ড সর হয়েছে অথবা পেশেন্টের যে স্পুটামটা প্রোডাকশন হইতেছে এটা হচ্ছে রাস্ট কালার। হোয়াট ইজ দ্য আন্ডারলাইং অর্গানিজম? এরপর হচ্ছে মাইকোপ্লাজমা নিউমোনি। তাহলে মাইকোপ্লাজমা নিউমোনি হয় হচ্ছে ইউজুয়ালি ইয়ং পেশেন্টের ক্ষেত্রে। আর মাইকোপ্লাজমা নিউমোনি আমরা যখন হিমোলাইটিক অ্যানিমিয়া পড়ছিলাম তখন ওখানে আমরা পড়ছিলাম যে অটো ইমিউনো হিমোলাইটিক অ্যানিমিয়ার মধ্যে মাইকোপ্লাজমা নিউমোনি এটা হচ্ছে অটো ইমিউনো হিমোলাইসিস করতে পারে। তাহলে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে হিমোগ্লোবিন কম থাকবে। পেশেন্টগুলো জন্ডিস থাকতে পারে, এলডিএইচ বেশি থাকতে পারে, বিলিরুবিন বেশি থাকতে পারে। আরেকটা কি থাকে এদের স্কিন লেশন থাকে, ইরাইথেমা মাল্টিপালমি বা টার্গেট লেশন। ইনভেস্টিগেশন আমরা কি করবো? মাইকোপ্লাজমা সেলুলোজি করে দেখতে পারি। আর একটা হচ্ছে হেমোলাইসিস সেখানে দেখার জন্য আমরা কোম টেস্ট করতে পারি বা অ্যাগ্লুটিনিন টেস্ট করতে পারি। তাহলে এই ক্ষেত্রেও নিউমোনিয়ার একটা সিনারিও দিবে, দিয়ে এর সাথে লিখে দিতে পারে যে পেশেন্টের হিমোগ্লোবিন কম আছে অথবা পেশেন্ট কি মাইল্ডলি ইকচেরিক অথবা পেশেন্টের স্কিন র্যাশ আছে। সো আমাদের নেক্সট ইনভেস্টিগেশন কি হবে? তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে কোম টেস্ট করে দেখবো পেশেন্টের অটোইমিউন হিমোলাইসিস হচ্ছে কিনা। হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা। তাহলে মাইক্রোপ্লাজমা নিউমোনি যেমন ইয়ং পেশেন্টের ক্ষেত্রে বেশি হয়, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা বেশি হয় ওল্ডার পেশেন্টের ক্ষেত্রে। বিশেষ করে কোনো পেশেন্টের যদি সিওপিডি থাকে তাহলে তাদের ক্ষেত্রে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা দিয়ে এক্সাবেশন হওয়ার চান্স থেকে বেশি। এটা অনেক সময় পরীক্ষা কোশ্চেন আসে। কোনো স্মোকার পেশেন্টস ক্রনিক কাপ আছে, আগে থেকে সিওপিডি ডায়াগনোস, ট্রিটমেন্ট পাচ্ছে, হঠাৎ করে এখন ফিভার চেস্ট পেইন নিয়ে প্রেজেন্ট করছে, চেস্ট পেইন আছে। তাহলে আন্ডারলাইং ব্যাকটেরিয়া বা আন্ডারলাইং অর্গানিজম কোনটা চান্স বেশি? তাহলে সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে মোস্ট লাইকলি অর্গানিজম হচ্ছে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি। এরপর হচ্ছে লিজিওনেলা নিউমোফিলা। তাহলে এটাও দেখুন বিশেষজ্ঞ পরীক্ষা আসছে। লিজিওনেলা নিউমোফিলার ভিতরে কয়েকটা ক্লু থাকে। একটা হচ্ছে লোকাল আউটব্রেক হইতে পারে, ইউজুয়ালি ইন হোটেল অর ইন্ডাস্ট্রি অর হসপিটাল সেটিংস। একসাথে কয়েকজন এফেক্টেড হইতে পারে। আর একটা হচ্ছে পেশেন্টের ট্রাভেলিং হিস্ট্রি থাকতে পারে।
তাহলে লিজনেলার ইউজুয়াল সোর্স হচ্ছে এয়ার কন্ডিশনার। তো যেখানে এয়ার কন্ডিশনার ইউজ হয়, এয়ার কন্ডিশন ইউজ হওয়ার চান্স থাকতে পারে, সেসব ক্ষেত্রে লিজনাল ইনফেকশন হওয়ার রিস্ক থাকে বেশি। আরেকটা ক্লু থাকতে পারে, পেশেন্টের সিভিয়ার হাইপোনেট্রিমিয়া থাকতে পারে। এক্ষেত্রে আমাদের ইনভেস্টিগেশন কি করবো, ইউজুয়ালি অ্যান্টিজেন দেখবো। তাহলে এখানে একটা সিনারি দিতে পারে যে দেখা যাচ্ছে কয়েকটা ফ্রেন্ড মিলে কক্সবাজার বা কোথাও ঘুরতে গেছে, ঘুরতে যাওয়ার পরে তাদের দেখা যাচ্ছে ফিভার, কাফ অ্যান্ড চেস্ট পেন ডেভেলপ করছে একসাথে কয়েকজনের, এবং তাদের সোডিয়াম লেভেল দেখা গেছে অনেক কম আছে ডায়াগনোসিস। অথবা শুধু দিয়ে দিতে পারে যে ফিভার, কাফ অ্যান্ড চেস্ট পেন আছে, সাথে সোডিয়াম লেভেল 110 বা 115, সিভিয়ার হাইপোনেট্রিমিয়া। তাহলে সেক্ষেত্রে পজিটিভ অর্গানিজম কি? তাহলে যদি রিসেন্ট ট্রাভেলিং হিস্ট্রি থাকে অথবা যদি সিভিয়ার হাইপোনেট্রিমিয়া থাকে, সেক্ষেত্রে আমাদের অর্গানিজম হবে লিজনেলা নিউমোফিলা। এর আগে একটা কোশ্চেন আসছিল, সেখানে আরেকটু কঠিন করার জন্য দিয়েছিল ইয়ং পেশেন্ট, ফিভার, কাপ, চেস্ট পেন আছে, সাথে পেশেন্টের হিমোগ্লোবিন হচ্ছে 8, আর এর সাথে পেশেন্টের সোডিয়াম আছে 130 বা 132 এরকম, মাইল্ড হাইপোনেট্রিমিয়া আছে। পজিটিভ অর্গানিজমস কি? তাহলে এই ক্ষেত্রে অর্গানিজম কোনটা হবে? যদি পেশেন্টের অ্যানিমিয়া থাকে, মাইল্ড হাইপোনেট্রিমিয়া থাকে, ইয়ং পেশেন্ট, তাহলে সেক্ষেত্রে নিজের অ্যান্সার করবেন নাকি মাইকেল বেজমা করবেন? এটাকে বলতে পারবেন? ইয়ং পেশেন্ট, পেশেন্টের হিমোগ্লোবিন লো, সোডিয়াম হলো। ইয়ং পেশেন্ট, নিউমোনিয়া আছে, হিমোগ্লোবিন 8, সোডিয়াম 130। তাহলে এই কোশ্চেনটা নিয়ে সেবার বেশ ঝামেলা হয়েছিল, মানে যারা লিজনাল দিচ্ছে তারা বলছে হাইপোনেট্রিমিয়া সো লিজনাল হবে, যারা বলছে হিমোগ্লোবিন কম আছে সো মাইক্রোগ্লোবিন হবে। তাহলে এটা আসলে রাইট অ্যান্সার হচ্ছে মাইক্রোপ্লাজমা। হ্যাঁ, তাহলে নিউমোনিয়া যে কোনো নিউমোনিয়াতে কিন্তু হাইপোনেট্রিমিয়া হইতে পারে। তাহলে সিআরডি এর একটা কজ হচ্ছে নিউমোনিয়া। সো মাইক্রোপ্লাজমা বা অ্যাটিপিক্যাল যে কজগুলো আছে সেগুলোতে নিউমোনিয়া এই হাইপোনেট্রিমিয়া হইতে পারে, কিন্তু লিজনাল ক্ষেত্রে ইউজুয়ালি সিভিয়ার হাইপোনেট্রিমিয়া থাকে। আর যখন বলবে যে হিমোগ্লোবিন কম আছে, মানে পেশেন্টের হিমোলাইসিস ফিচার আছে, তাহলে সেক্ষেত্রে মাইক্রোপ্লাজমাটা আগে আসবে। লিজনালের ক্ষেত্রে হিমোফিলিয়া এই হিমোলাইসিস করে এরকম কোনো কথা বলা নেই। তাহলে এটা একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, এটা কিন্তু এফসিএস এর কোশ্চেন আসছে। এরপর সেই স্টেফিলোকক্কাস অরিয়াস। তাহলে স্টেফিলোকক্কাস অরিয়াস ইনফেকশনের ক্ষেত্রে সব থেকে বড় গুলো যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে আইভি ড্রাগ ইউজার্স। তাহলে আমরা এটাকে বলছি আইভি ড্রাগ ইউজারের ক্ষেত্রে যে কোনো ইনফেকশনই হোক, সেটা নিউমোনিয়া হোক, ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস হোক, ডিসকাইটিস হোক, কিংবা হচ্ছে জয়েন্টে আর্থাইটিস হোক, তাহলে এই ধরনের যে কোনো ইনফেকশনই হোক না কেন, আইভি ড্রাগ ইউজার হলে সেক্ষেত্রে আমাদের প্রথম কথা হচ্ছে স্টেফিলোকক্কাস অরিয়াস। আর কি ক্লু থাকতে পারে? পেশেন্টের রিসেন্ট এপিসোড অফ ইনফ্লুয়েঞ্জা ভাইরাল ইলনেস থাকতে পারে। তাহলে ইনফ্লুয়েঞ্জা ভাইরাল ইলনেস পরেও যে নিউমোনিয়া, সেটা ইউজুয়ালি স্টেফ অরিয়াস হওয়ার সম্ভাবনা বেশি। আর থাকতে পারে পেশেন্টের ক্যাভিটেশন নিউমোথোরাক্স বা নেক্রোটাইজ নিউমোনিয়া। তাহলে অ্যাগ্রেসিভ যে নিউমোনিয়া গুলা, সেগুলোর ক্ষেত্রে কজ হচ্ছে স্টেফ অরিয়াস। তাহলে স্টেফ অরিয়াস যখন এন্ডোকার্ডিটিস করবে তখন এটা অ্যাকিউট এবং অ্যাগ্রেসিভ এন্ডোকার্ডিটিস করে। যখন নিউমোনিয়া করে তখন এখানে প্রেজেন্টেশন হয় অ্যাকিউট এবং অ্যাগ্রেসিভ। মানে এখানে ক্যাভিটেশন থাকতে পারে, অ্যাবসেস ফর্মেশন হতে পারে, নিউমোথ্রাক্স হতে পারে, নিউমাটোসিল ফর্মেশন হতে পারে, নেক্রোসিস হতে পারে। তাহলে এই ধরনের যদি কোনো ফিচার বলে দেয়, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে চিন্তা করতে হবে স্টেফ অরিয়াস যে নিউমোনিয়াটা হয়েছে। এরপরে ক্লেবশিয়ালা, এটাও খুব ইম্পর্টেন্ট। ক্লেবশিয়ালা ইউজুয়ালি হচ্ছে যারা অ্যালকোহলিক, তাদের ক্ষেত্রে ইউজুয়ালি ক্লেবশিয়ালা ইনফেকশন হয়। এই পেশেন্টগুলোর ক্ষেত্রে সিভিয়ার ব্যাকটেরিয়াল ইলনেস থাকতে পারে, সাথে ক্যাভিটেশন থাকতে পারে, আর একটা হচ্ছে রেড কর্ন জেলি স্পুটাম থাকতে পারে। তাহলে রাস্টি স্পুটাম আর একটা হচ্ছে রেড কর্ন জেলি স্পুটাম, দুইটা টার্ম মনে রাখতে হবে। রাস্টি স্পুটামের ক্ষেত্রে হচ্ছে স্ট্রেপ্টোককাস নিউমোনি, আর রেড কর্ন জেলি স্পুটামের ক্ষেত্রে হচ্ছে ক্লেবশিয়ালা। আর অনেক সময় কোশ্চেন আসে ক্যাভিটেশন কোথায় কোথায় হয়। তাহলে আমরা ফার্স্ট ক্লাসে এক্সরে পড়ছিলাম যে ক্যাভিটেশন অনেক কাজে হইতে পারে, এর মধ্যে নিউমোনিয়া দিয়ে ক্যাভিটেশন যদি হয় নিউমোনিয়া পেশেন্টের, তাহলে স্টেফ অরিয়াস এবং ক্লেবশিয়ালা হতে পারে। তাহলে কোন একটা আইভি ড্রাগ ইউজার পেশেন্টের যদি ক্যাভিটেশন হয়, তাহলে মোস্ট লাইকলি হচ্ছে স্টেফ অরিয়াস।
আর যদি অ্যালকোহলিক পেশেন্টের ক্যাভিটেশন হয় তাহলে মোস্ট লাইকলি অর্গানিজম হচ্ছে ক্লেবশিয়ালা। তাহলে এগুলো জিনিস একটু খেয়াল রাখতে হবে, পরীক্ষায় ফ্রিকুয়েন্টলি আসে। আরেকটা হচ্ছে যদি কোনো পেশেন্টের বার্ড এক্সপোজার থাকে, বিশেষ করে প্যারট, তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে চিন্তা করতে হবে ক্ল্যামাইডিয়া। তাহলে এটা অনেক সময় দিয়ে দিতে পারে, পেশেন্টের নিউমোনিয়া একটা সিনারি দিবে, এরপর দিবে যে পেশেন্টের হচ্ছে যে শখ আছে পাখি পোষার, তাহলে কোন অর্গানিজম দিয়ে নিউমোনিয়ার সম্ভাবনা বেশি। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে যারা ফার্মার বা সিওয়েজ ওয়ার্কার, তাদের ক্ষেত্রে লেপ্টোস্পাইরাল নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাহলে মাঝের এই তিনটা খুব একটা আসে না, তবে এই তিনটা একটু লিডিং দিয়ে রাখবেন। এরপর হচ্ছে সাপুলেটিভ নিউমোনিয়া অর পালমোনারি অ্যাবসেস ইন প্রিভিয়াসলি হেলদি লাং। তাহলে অন্যান্য যেগুলো ছিল এগুলো ছিল ইউজুয়ালি কোনো ডিজিজ লাংয়ের ক্ষেত্রে বেশি হয়। আর যদি কোনো লাংস দেখা যাচ্ছে হেলদি লাংস, আগে থেকে কোনো ডিজিজ নাই, কিছু নাই, তারপর সাপুলেটিভ নিউমোনিয়া হয়েছে বা অ্যাবসেস হয়েছে বা ক্যাভিটেশন হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রেও অপশন আসবে দুইটা, স্টাফ অরিয়াস, ক্লিপশিয়ালা নিউমোনিয়া। তাহলে এটাও কিন্তু জুলাই 22 সিঙ্গেল বেস্ট আসছিল। তাহলে স্টাফ অরিয়াস এখানে আমরা পাইলাম যে হেলদি লাংয়ে কি করতে পারে, অ্যাবসেস করতে পারে, সাপুলেটিভ নিউমোনিয়া করতে পারে, ক্যাভিটেশন করতে পারে, নিউমোটিসিল করতে পারে, নিউমোথোরাক্স করতে পারে। আর এন্ডোকার্ডিস ক্ষেত্রে আমরা পড়ছিলাম যে হেলদি হার্টে, মানে আগে থেকে কোনো কনজেনিটাল হার্ট ডিজিজ নাই, কোনো ভালভুলার হার্ট ডিজিজ নাই, এই ধরনের হার্টে যদি ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস হয়, তাহলে সেক্ষেত্রে কজেটিভ অর্গানিজম হচ্ছে স্টেফিলোকক্কাস অরিয়াস। এরপর নিউমোসিস্টাইটিস জিরোভেসি। তাহলে এটা ইউজুয়ালি নিউমোনিয়া করে কাদের ক্ষেত্রে, যদি পেশেন্ট ইমিউনো কম্প্রোমাইজ থাকে, যেমন এইচআইভি পেশেন্ট বা ইমিউনো সাপ্রেসিভ থেরাপি পাচ্ছে দেখা যাচ্ছে আফটার লাং ট্রান্সপ্লান্টেশন, আপনার হার্ট ট্রান্সপ্লান্টেশন বা লিভার ট্রান্সপ্লান্টেশন। তাহলে কোনো একটা পেশেন্টের ট্রান্সপ্লান্ট করা হয়েছে, এরপর আমরা অনেকগুলো ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ দিয়ে থাকি, এই পেশেন্টরা যদি নিউমোনিয়া রিপ্রেজেন্ট করে, তাহলে সেক্ষেত্রে মোস্টলি করা হচ্ছে নিউমোসিস্টাইটিস জিরোভেসি। এদের একটা ক্যারেক্টারিস্টিক ফিচার থাকে, সেটা হচ্ছে এক্সারসাইজ ইনডিউসড ডিসেসেশন। তাহলে এরা দেখা যাচ্ছে মাইল্ড এক্সারশন বা এক্সারসাইজ করলে পেশেন্টের অক্সিজেন স্যাচুরেশনটা কমে যায়, আর এক্সামিনেশন করলে ভেরি মিনিমাল অর নো ফাইন্ডিংস। তাহলে নিউমোনিয়া বা কনসিলেশন আমরা এর আগে বলছিলাম আমরা ডাল পারশন নোট পাই, ব্রোঙ্কাল বেস সাউন্ড পাই, অনেক সময় ক্রেপস পাইতে পারি। বাট নিউমোসিস্টাইটিস জিরোভেসি ক্ষেত্রে আমরা যদি লাং অস্কারেশন করি, তাহলে দেখবো যে লাংস পুরোপুরি ক্লিয়ার, তেমন কোনো ফাইন্ডিংস নেই। তাহলে এরকম কোনো একটা পেশেন্ট যার এইচআইভি আছে বা কেমোথেরাপি পাচ্ছে বা রিসেন্ট অর্গান ট্রান্সপ্লান্ট করা হয়েছে, এই ধরনের ইমিউনো কম্প্রোমাইজড অবস্থায় যদি নিউমোনিয়া লাইক ফিচার প্রেজেন্ট করে, এরপর হচ্ছে পেশেন্ট যদি এক্সারসাইজ ইনডিউসড ডিসেশন থাকে, আর আমরা যদি অস্কারেশন কোনো ফাইন্ডিংস না পাই, তাহলে সেক্ষেত্রে অর্গানিজম হবে নিউমোসিস্টাইটিস জিরোভেসি। অ্যাক্টিনোমাইসিস দিয়ে হইতে পারে ক্রনিক সাপোরেটিভ পালমোনারি ইনফেকশন, কাদের ক্ষেত্রে বেশি, যাদের পোর ডেন্টাল হাইজিন থাকে। তাহলে পোর ডেন্টাল হাইজিন দিয়ে যদি সিনারিও থাকে এবং নিউমোনিয়ার প্রেজেন্টেশন থাকে, তাহলে হচ্ছে অ্যাক্টিনোমাইসিস। আবার পোর ডেন্টাল হাইজিন দিয়ে যদি এন্ডোকার্ডিটিস সিনারিও থাকে, তাহলে সেক্ষেত্রে হবে স্টেফিলোকক্কাস ভিরিডেন্স। তাহলে এগুলো একটু দেখে রাখতে হবে কোনটার সাথে কোন সিনারিওটা আসতেছে। ফিউজিব্যাকটেরিয়াম, এটা কি করে, লেমিয়া সিন্ড্রোম নামে একটা প্রেজেন্টেশন করে। এই পেশেন্টগুলোর ক্ষেত্রে কি থাকে, পেশেন্টের সোর থ্রোট থাকতে পারে, পেইনফুল সোলেন নেক থাকে, এই কথাটা মনে রাখতে হবে, পেইনফুল সোলেন নেক। এর সাথে ফিভার, রাইগর, হিমোটাইসিস ডিসঅর্ডার থাকতে পারে। এটা ইম্পর্টেন্ট কেন, কারণ এই পেশেন্টগুলোর ক্ষেত্রে কমপ্লিকেশন হিসেবে কি হতে পারে, জুগুলার ভেইন থ্রোম্বোসিস হতে পারে। এটা অবশ্য পরীক্ষায় কোশ্চেন আসে যে কোন অর্গানিজম দিয়ে জুগুলার ভেইন থ্রোম্বোসিস হতে পারে, অথবা একটা সিনারিও দিতে পারে যখন একটা পেশেন্ট আসছে, তার ফিভার আছে, সোর থ্রোট আছে, তার নেকটা রিসেন্টলি সোলেন হয়ে গেছে, পেশেন্টের হিমোটাইসিস আছে, শর্টনেস অফ ব্রেথ আছে, আর পেশেন্ট দেখা যাচ্ছে ডুপ্লেক্স করে বা করে পাওয়া গেছে জুগুলার ভেনাস থ্রোম্বোসিস পাওয়া গেছে বা ভেনোগ্রাফি করে পজিটিভ অর্গানিজমস কি। ক্লিনিক্যাল ফিচার্স আমরা নিউমোনিক ফিচার্স সবাই জানি, পেশেন্টে কি থাকে, কাফ থাকে, প্লুরেটিক চেস্ট পেইন থাকে, ফিভার থাকে। কাফটা কি থাকবে, ইউজুয়ালি ড্রাই কাপ থাকে, তবে সামটাইমস মিউকোপ্লাজম ডিসপ্রোগ্রাম থাকতে পারে। আর যদি অ্যাটিপিক্যাল অর্গানিজম দিয়ে ইনফেকশন হয়, সেক্ষেত্রে পেশেন্ট দেখা যাচ্ছে কাফের থেকে অন্যান্য ফিচার্স গুলো বেশি প্রিডমিনেন্ট থাকতে পারে, যেমন পেশেন্টের হেডেক থাকতে পারে বেশি, তারপর অ্যাবডোমিনাল পেইন থাকতে পারে। তারপর হচ্ছে অনেক সময় যদি বয়স্ক রোগী হয়, সেক্ষেত্রে অনেক সময় পেশেন্টগুলো
ডেলিরিয়াম নিয়েও প্রেজেন্ট করতে পারে। এক্সামিনেশন গুলো আমরা কি পাবো? ডাল পারকাশন নোট থাকবে, তারপর হচ্ছে ব্রঙ্কাল বিয়ার সাউন্ড থাকবে, আর সামটাইমস ক্র্যাকলস থাকতে পারে। স্টেজের দরকার নেই। ইনভেস্টিগেশন ইন কমিউনিটি নিউমোনিয়া। তাহলে কোনো একটা পেশেন্ট যদি আমাদের নিউমোনিয়া প্রেজেন্ট করে তাহলে তাদের ক্ষেত্রে প্রগনোস্টিক ফ্যাক্টরস কি আছে এগুলো একটু জানা লাগবে। তাহলে একটা হচ্ছে কার্ব 65। কার্ব 65 এর মধ্যে কি কি আছে? কনফিউশন, ইউরিয়া লেভেল, রেসপিরেটরি রেট এন্ড ব্লাড প্রেশার। আর 65 তে বয়স হচ্ছে মোর দ্যান 65 ইয়ার্স। সিতে কনফিউশন আমাদের মনে রাখা লাগবে হচ্ছে ইউরিয়া, রেসপিরেটরি রেট এন্ড ব্লাড প্রেশার। তাহলে রেসপিরেটরি রেট আর ব্লাড প্রেশার এটা মনে রাখতে পারেন 30, 60, 90। তাহলে রেসপিরেটরি রেট মোর দ্যান 30, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার লেস দ্যান 60 আর সিস্টোলিক ব্লাড প্রেশার লেস দ্যান 90। এগুলো সবই হচ্ছে প্রগনোস্টিক ফ্যাক্টর। আর ইউরিয়া লেভেল মোর দ্যান 7। এর সাথে আর কয়েকটা জানা লাগবে। এটা ডেভিডসনের পদের বক্সে দেওয়া আছে। যদি সোডিয়াম লেভেল কম থাকে, অ্যালবুমিন কম থাকে, পেশেন্ট যদি ব্যাকটেরিয়া থাকে, অথবা ডাব্লিউবিসি কাউন্ট যদি মোর দ্যান 20K পার কিউবিক মিলিমিটার অথবা লেস দ্যান 4K পার কিউবিক মিলিমিটার থাকে, তাহলে এগুলো নিউমোনিয়া প্রগনোস্টিক ফ্যাক্টর। এখানে একটা জিনিস সহজে মনে রাখতে পারেন যে হাইপোনেট্রেমিয়া, হাইপোঅ্যালবুমিনিয়া এটা যে কোনো ডিজিজের ক্ষেত্রেই, এটা হার্ট ফেলার হোক, সিএলডি হোক, যে কোনো পেশেন্টের ক্ষেত্রে যদি হাইপোনেট্রেমিয়া থাকে এটা প্রগনোসিস ইন্ডিকেট করে। আর ইনস্ট্রুমেন্ট আমরা ইউজিন টেস্ট করি কোথায় কোথায়? একটা হচ্ছে নিউমোকক্কাল আর একটা হচ্ছে লিজনেলা অ্যান্টিজেন দেখার জন্য। চেস্ট এক্স-রে এটা তো আমরা আগে ডিসকাস করে ফেলছি যে স্টাফিলোকক্কাস অরিয়াস আমরা কখন সাসপেক্ট করবো এক্স-রে দেখে। যদি মাল্টিলোবার শ্যাডো থাকে, ক্যাভিটেশন থাকে, নিউমেটোসিল থাকে, অ্যাবসেস থাকে, আর এটা হচ্ছে নিউমোথোরাক্স, তাহলে এগুলো থাকলে আর এর সাথে নিউমোনিয়া ফিচার থাকে তাহলে এটা ইন্ডিকেট করে স্টাফ অরিয়াস দিয়ে হওয়ার সম্ভাবনা বেশি। ডিফারেনশিয়াল ডায়াগনোসিস একটু রিডিং দেখে রাখবেন, তো আসার মতো তেমন কিছু নাই। ম্যানেজমেন্টের মধ্যে একটা হচ্ছে জেনারেল ম্যানেজমেন্ট করবো আমরা, আর একটা হচ্ছে স্পেসিফিক ম্যানেজমেন্ট যেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক থেরাপি। আর হচ্ছে আমাদের প্র্যাকটিস লাইফের জন্য একটু মনে রাখতে পারেন সেটা হচ্ছে স্মোকার্স যদি হয় পেশেন্ট তাহলে তাদেরকে স্মোকিং বন্ধ করতে বলতে হবে। আর পেশেন্ট যদি ইমিউনো কম্প্রোমাইজড হয়, তাদের যদি কোনো ক্রনিক অর্গান ডিজিজ থাকে, সেটা হোক সিএলডি বা সিকেডি বা হার্ট ফেলার, অথবা পেশেন্ট ডায়াবেটিক বা ইমিউনো কম্প্রোমাইজড হয়, তাদের ক্ষেত্রে আমরা ভ্যাকসিনেশন করে রাখতে পারি। একটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, একটা হচ্ছে নিউমোকক্কাল। এরপরে ডেভিডসন একটা ফিগার আছে কার্ভ 65 দিয়ে, তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট। কার্ভ 65 এ পয়েন্ট দিয়ে পরীক্ষা কোশ্চেন আসে। তাহলে পেশেন্টের যখন একটা সিনারিও দিবে তখন নিউমোনিয়া ফিচার দিবে, এর সাথে কার্ভ 65 এর কয়েকটা পয়েন্ট দিয়ে রাখতে পারে। ব্লাড প্রেশার দেওয়া থাকবে, রেসপিরেটরি রেট দেওয়া থাকবে, পেশেন্ট কনফিউজড কিনা, ইউরিয়া লেভেল কেমন, বয়স কেমন, এগুলো দিয়ে তারপরে আপনাকে ম্যানেজমেন্ট জানতে চাইবে যে পেশেন্টটাকে বাসায় ম্যানেজ করবো নাকি হসপিটালে ম্যানেজ করবো, হসপিটালে ম্যানেজ করলে আবার আইসিইউতে ম্যানেজ করবো নাকি জেনারেল ওয়ার্ডে ম্যানেজ করবো। তাহলে আমাদের জন্য জানা রাখা লাগবে হচ্ছে কার্ভ 65 এর পয়েন্টগুলো মুখস্থ থাকা লাগবে। এরপরে আমরা স্কোরিং করবো প্রত্যেকটার জন্য 1 পয়েন্ট। যদি স্কোর 0 বা 1 হয়, মানে যদি কার্ভ 65 কোনো ফিচার না থাকে অথবা যদি একটা ফিচার থাকে, তাহলে পেশেন্টকে আমরা বাসায় ট্রিটমেন্ট করবো। যদি স্কোর 2 হয় তাহলে সেক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট করবো হসপিটাল বেসড। এটা হতে পারে হসপিটালে জাস্ট কয়েকদিন ভর্তি রাখতে পারি, অথবা হসপিটালে ওপিডি বেসড আমরা ট্রিটমেন্ট করতে পারি। আর যদি স্কোর 3 বা বেশি হয় তাহলে এটাই বেশি আসে পরীক্ষায়। যদি 0.3 বা 3 এর বেশি হয় সেক্ষেত্রে আমাদেরকে হসপিটালে অ্যাডমিট রেখে ট্রিটমেন্ট করতে হবে। আর যদি 0.4 বা 5 হয় সেক্ষেত্রে আমাদের আইসিইউ অ্যাডমিট করতে হবে। তাহলে আইসিইউ অ্যাডমিশনের একটা ক্রাইটেরিয়া হচ্ছে যদি কার্ভ 65 স্কোর 4 বা 5 হয়। এরপর হচ্ছে অ্যান্টিবায়োটিক আমরা কি চয়েস করব? যদি কার্ভ 65 স্কোর 0 to 1 হয়, মানে আমরা যদি বাসায় ট্রিটমেন্ট করি, সেক্ষেত্রে আমরা জাস্ট ওরাল অ্যামোক্সিসিলিন দিতে পারি। আর যদি অ্যামোক্সিলিন, পেনিসিলিন অ্যালার্জিক থাকে সেক্ষেত্রে আমরা ডক্সিসাইক্লিন বা ক্লিয়ারেথ্রোমাইসিন চয়েস করতে পারি। কার্ভ 65 যদি 2 হয়, মানে আমরা যদি হসপিটাল বেসড ট্রিটমেন্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা ওরাল অ্যামোক্সিলিন দিতে পারি। একই ট্রিটমেন্ট সেম। আর যদি কার্ভ 65 স্কোর 3 to 5 হয়, যেটা আমরা ইন হসপিটাল ট্রিটমেন্ট করি এবং যেটা পরীক্ষায় বেশি আসে, তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? আইভি সেফট্রাক্সন, আইভি সিপ্রোক্সিম বা আইভি কোঅ্যামোক্সিক্লাব দিতে পারি, মানে অ্যামোক্সিলিন ক্লাভিলেক্সিন কম্বিনেশন, যেটা আমরা হসপিটালে বেশি দিয়ে থাকি। এর সাথে
ক্লারিথ্রোমাইসিন অ্যাড করতে হবে, অথবা আইভি বেনজাইল পেনিসিলিন অ্যান্ড আইভি লেভোফ্লক্সিন দিতে পারি। তো আমরা যেটা বেশি প্র্যাকটিস করি ইউজুয়ালি হসপিটালে, সেটা হচ্ছে আইভি কোয়ামেক্সিক্লাব দিয়ে এর সাথে ক্লারিথ্রোমাইসিন অ্যাড করি। আর কোয়ামেক্সিক্লাবের পরিবর্তে আমরা সেফট্রাক্সিন বা সেফট্রাক্সিন ইউজ করতে পারি। তাহলে এটা পরীক্ষায় কোশ্চেন আসে, তাহলে দিয়ে দিতে পারে যে একটা 70 বছরের বয়স্ক লোক আসছে ডেলিরিয়াস কন্ডিশনে, ফিভার আছে, তার চেস্ট পেইন আছে, কফ আছে, ব্লাড প্রেশার দেখা যাচ্ছে তার 80/40, আর ইউজিয়া লেভেল আছে দেখা যাচ্ছে 6 বা 8 এরকম। তাহলে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্টের চয়েস কি হবে? তাহলে কার্ব সিস্টেম এপিসোড করলে দেখা যাবে তার 4 বা 5 হয়ে গেছে। যদি 4 বা 5 হয় তাহলে সেক্ষেত্রে আমরা আইসিইউতে অ্যাডমিট করবো, যদি আইসিইউ অ্যাডমিশনের অপশন থাকে। আর যদি অপশন না থাকে তাহলে সেক্ষেত্রে যদি অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট চাই সেক্ষেত্রে আমরা তাহলে এটা অ্যান্সার করবো, আইভি সেফট্রাক্সিন বা কোয়ামেক্সিলাব দেবো, এর সাথে ক্লারিথ্রোমাইসিন দেবো। কোনো পেশেন্ট যদি আমরা লিজিওনেলা সাসপেক্ট করি, তাহলে লিজিওনেলা কখন সাসপেক্ট করবো? একটা হচ্ছে যদি লোকাল আউটব্রেক থাকে, রিসেন্ট ট্রাভেলিং হিস্ট্রি থাকে, অথবা সিভিয়ার হাইপোনাট্রিমিয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে আইভি লেভোফ্লক্সিন অ্যাড করতে হবে। তাহলে এইটা একটু খেয়াল রাখতে হবে। এবার সেই ইন্ডিকেশনস ফর রেফারেল টু ইন্টেন্সিভ কেয়ার, তাহলে নিউমোনিয়া একটা পেশেন্ট আমরা কখন আইসিইউতে ট্রান্সফার করবো? তাহলে একটা তো আমরা প্রথমে পড়ে আসলাম, যদি কার্ব স্কোর 4 or 5 থাকে। এরপর পেশেন্ট আমরা ইনিশিয়াল ম্যানেজমেন্ট করার পর যদি রেসপন্ড না করে, পেশেন্ট যদি পারসিস্টেন্ট হাইপোক্সিয়া থাকে, এছাড়া যদি পেশেন্টের টাইপ 2 এসপিডি ফেলে দিকে যায়, হাইপারক্যাপনিয়া, অ্যাসিডোসিস থাকে, পেশেন্ট যদি সার্কুলেট ফেডুলার থাকে, অথবা রিডিউসড কনশাস লেভেল থাকে। তাহলে অ্যাজমার ক্ষেত্রে আমরা যেগুলো পড়ে আসছিলাম অলমোস্ট সেম, যে কোনো রেসপিরেটরি ডিজিজের ক্ষেত্রে অলমোস্ট এগুলো এরকম সেমই আসবে। পারসিস্টেন্ট হাইপোক্সিয়া, হাইপারক্যাপনিয়া, সিভিয়ার অ্যাসিডোসিস, সার্কুলেটরি ফেইলিওর, তারপর হচ্ছে কোমা, তারপরে হচ্ছে রেসপিরেটরি অ্যারেস্ট। তাহলে এগুলো যে কোনো রেসপিরেটরি ডিজিজের ক্ষেত্রে কমন, তাহলে আলাদা আলাদা করে মুখস্থ করা তেমন কিছু নাই। যেহেতু বেশিরভাগ সময় এমসিকিউ হিসেবে আসে, জাস্ট পয়েন্টগুলো একটু খেয়াল করে দেখলে মুখস্থ না করলেও পারা যাবে এগুলো। এবার নিউমোনিয়া কি কি কমপ্লিকেশন হইতে পারে? কমপ্লিকেশনের মধ্যে মোস্ট কমন হচ্ছে ইউজুয়ালি প্যারানিউমোনিক ইনফেকশন হয়, এছাড়া পেশেন্টের ইমপ্যাম থাকতে পারে, কলাপস থাকতে পারে, ডিভিটি হতে পারে। আর অনেকগুলো দেওয়া আছে, এমসিকিউর জন্য সবগুলো দেখে নিবে। আমাদের জন্য যেগুলো ইম্পর্টেন্ট, যে স্টাফ অরিয়াস যেগুলো হয়, নিউমোথোরাক্স, একটোপিক ক্যাপসিস ফর্মেশন। একটা জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে নিউমোনিয়া পেশেন্টগুলো কিন্তু অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হতে পারে। তাহলে চেস্ট ইনফেকশন হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন একটা ইম্পর্টেন্ট কজ। এটা একটা ইম্পর্টেন্ট কেন? কারণ এটা হচ্ছে রিভার্সিবল। তাহলে নিউমোনিয়া ট্রিটমেন্ট করলে অনেক সময় দেখা যাচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনটা তখন কারেকশন হতে পারে। তাহলে এই ক্ষেত্রে তার আর লং টার্ম যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন যে ড্রাগগুলো সেগুলো তার লাগবে না। তাহলে অনেক সময় ছাড়াও জিজ্ঞেস করে যে রিভার্সিবল কজ অফ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন কি কি আছে। এর পাশে হসপিটাল অ্যাকুয়ার্ড নিউমোনিয়া, তাহলে হসপিটাল অ্যাকুয়ার্ড নিউমোনিয়া কখন বলবো? যদি কোনো একটা পেশেন্টের নিউমোনিয়া ডেভেলপ করে অ্যাটলিস্ট 48 hours আফটার অ্যাডমিশন অ্যান্ড পেশেন্ট ওয়াজ নট ইন ইনকিউবেশন পিরিয়ড। ক্লিনিক্যাল ফিচার্স আমাদের মুখস্থ দরকার নেই, জাস্ট নিউমোনিয়া লাইক ফিচারই থাকবে। এখানে যেটা লাগে সেটা হচ্ছে অনেক সময় পরীক্ষায় জানতে চাই যে হসপিটাল অ্যাকুয়ার্ড নিউমোনিয়া বা যে কোনো হসপিটাল অ্যাকুয়ার্ড ইনফেকশন প্রিভেন্ট করার জন্য সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ আমরা কি নিতে পারি? তাহলে এটা এমআরসিপির জন্য খুবই কমন একটা কোশ্চেন। তাহলে হ্যান্ড ওয়াশিং এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। এটা অনেক সময় পরীক্ষা আসে যে ইনফেকশন, যে কোনো ইনফেকশন প্রিভেন্ট করার জন্য আমাদের মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ কি। এরপর ফ্যাক্টরস প্রিডিসপোজিং টু হসপিটাল অ্যাকুয়ার্ড নিউমোনিয়া, একটু এমসিকিউর জন্য পড়ে রাখবেন যে কোন কোন রিস্ক ফ্যাক্টর থাকলে পেশেন্টের হসপিটাল অ্যাকুয়ার্ড নিউমোনিয়া হওয়ার চান্স থাকে বেশি। এবার সাপ্লিমেন্টারি নিউমোনিয়া, অ্যাসপিরেশন নিউমোনিয়া এন্ড পালমোনারি অ্যাবসেস। তাহলে এখান থেকে আমাদের জাস্ট কয়েকটা ইনফরমেশন জানলে হবে। ফার্স্ট হচ্ছে অ্যাসপিরেশন নিউমোনিয়া কোথায় বেশি কমন? তো কোনো একটা পজিশন যদি সুপাইন পজিশন থাকে তাদের ক্ষেত্রে অ্যাপিকাল সিগমেন্ট অফ লোয়ার লোব, এটা হচ্ছে মোস্ট কমন সাইট ফর অ্যাসপিরেশন। আর সাপোর্ট আমরা অলরেডি পড়ছি, যদি হেলদি রাঙে হয় তাহলে মোস্ট লাইকলি অর্গানিজম হচ্ছে স্টাফ অরিয়াস অর ক্লেপশিয়াল নিউমোনিয়া। যদি পোর ডেন্টাল হাইজিন থাকে, ক্রনিক সাবহেটিক পালমোনারি ইনফেকশন থাকে, তাহলে অ্যাক্টিনোমাইসিস। আর স্টেফাইলোকক্কাস অরিয়াসের পিভিএল নামক টক্সিন পাওয়া যায়, এটা যদি প্রডিউস করে সেক্ষেত্রে র্যাপিডলি প্রোগ্রেসিভ সিভিয়ার নেক্রোটাইজিং নিউমোনিয়া হতে পারে। তাহলে এটা দুই ভাবে আসতে পারে, একটা কোশ্চেন জানতে চাওয়া হতে পারে সিভিয়ার নেক্রোটাইজিং নিউমোনিয়া কোন অর্গানিজম করে, অথবা জানতে চাইতে পারে যে কোন টক্সিনের কারণে এটা হয়। এই মেশিন আমরা পড়ে ফেলছি অলরেডি।
ট্রিটমেন্টের মধ্যে স্পেশাল নিউমোনিয়ার ক্ষেত্রে আমাদের অ্যামোক্সিসিলিন এবং মেট্রোনিডাজল, তাহলে অ্যানারোবিক কাভারেজটা ইম্পর্টেন্ট এখানে। আর ট্রিটমেন্টে ইউজুয়ালি লং টার্ম লাগে, তাহলে নিউমোনিয়ার ক্ষেত্রে ইউজুয়ালি দেখা যায় আমরা 3 থেকে 5 দিন ট্রিটমেন্ট দিই। আর লিজেনাল চিন্তা করলে সাধারণত একটু টাইম বেশি লাগে। আর যদি পেশেন্টের যদি অ্যাসপিরেশন হয় তাহলে সেক্ষেত্রে অ্যাসপিরেশন বা এগুলোর ক্ষেত্রে অনেক সময় 4 to 6 উইকস ট্রিটমেন্ট লাগতে পারে। আবার যদি পেশেন্টের পালমোনারি অ্যাক্টিনোমাইকোসিস ডায়াগনোসিস হয় তাহলে সেক্ষেত্রে 6 থেকে 12 মাস ট্রিটমেন্ট লাগতে পারে। এগুলো এত কিছু জানার দরকার নেই, অ্যামোক্সিলিন এবং মেট্রোনিডাজল জাস্ট এই দুটো নাম জানলে হবে। ক্লিনিক্যাল ফিচার্স অফ সাবরেটিভ নিউমোনিয়া তো রিডিং দেখে নিয়ে, এত ইম্পর্টেন্ট কিছু না। এরপর সে টিবি, তাহলে আমাদের দেশে যেহেতু টিবি কমন, সো এটা থেকে কোশ্চেন স্বাভাবিক আসতেই পারে। ফার্স্ট হচ্ছে টিবি কিভাবে স্প্রেড হয়, তাহলে একটা হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এটা স্প্রেড হয় কিসের মাধ্যমে? বাই ইনহেলেশন অফ এয়ারোসোলাইজড ড্রপলেট। তাহলে এটা হচ্ছে রেসপিরেটরি দুটো ট্রান্সমিশন হয়। আর মাইক্রোব্যাকটেরিয়াম বোভিস এটা ট্রান্সমিট হয় বাই ড্রিঙ্কিং নন স্টেরিলাইজড মিল্ক। তাহলে একটা হচ্ছে ওরাল রুটে আর একটা হচ্ছে রেসপিরেটরি রুটে। এরপর এখানে কিছু ডেফিনেশন দেওয়া আছে। আসছে টিউবারকুলাস গ্রানুলোমা। তাহলে টিবিতে কি হয়? ম্যাক্রোফেজ গুলার ট্রান্সফর্ম হয় হচ্ছে এপিথেলিয়াল সেলে। আর এর সাথে থাকে ল্যাঙ্গারহ্যান্স সেল, লিম্ফোসাইট, এগুলো মিলে যে স্ট্রাকচার ফাংশন করে এটা হচ্ছে গ্রানুলোমা। আর এই মাল্টিপলস গ্রানুলোমা এগুলোকে একসাথে করে এটাকে বলা হয় গন ফোকাস বা প্রাইমারি লেশন। আর এই প্রাইমারি লেশন বা গন ফোকাস এর সাথে যখন লোকাল বা রিজিওনাল লিম্ফ নোড ইনভলভমেন্ট হবে তখন সেটাকে বলা হবে প্রাইমারি কমপ্লেক্স বা গন কমপ্লেক্স। এগুলো জাস্ট একটু জেনে রাখার জন্য, এগুলো পরীক্ষার জন্য এত বেশি ইম্পর্টেন্ট না। এরপর সে লেটেন্ট টিবি ইনফেকশন। লেটেন্ট টিবি ইনফেকশন আমরা কিভাবে দেখি? বাই সেল মেডিয়েটেড ডিলেড টাইপ হাইপারসেনসিটিভিটি রিঅ্যাকশন টু টিউবারকুলিন। তাহলে টিউবারকুলিন এক ধরনের একটা প্রোটিন, এটা আমরা ইন্টারডার্মাল দিয়ে এরপরে হচ্ছে এর এগেনস্টে আমরা দিয়ে রেসপন্স দেখি। এটাকে বলা হয় টিউবারকুলিন স্কিন টেস্ট। আর একটা আমরা দেখতে পারি ইগরা করার মাধ্যমে। তাহলে এটা অনেক সময় পরীক্ষা জানতে চাই যে আমরা লেটেন্ট টিবি ইনফেকশন কিভাবে ডায়াগনোস করি। একটা হচ্ছে টিউবারকুলিন স্কিন টেস্ট বা এমটি টেস্ট, আর একটা হচ্ছে ইন্টারফেরন গামা ডিলিজ আছে বা ইগদা। আরেকটা পরীক্ষা কোশ্চেন আসতে পারে ইমিউনোলজি চ্যাপ্টার থেকে, যে এটা কোন ধরনের রিঅ্যাকশন। তাহলে এটা হচ্ছে সেল মেডিয়েটেড ডিলে টাইপ অফ হাইপারসেনসিটিভিটি বা টাইপ 4 হাইপারসেনসিটিভিটি রিঅ্যাকশন। তাহলে টাইপ 4 হাইপারসেনসিটিভিটি বা সেল মেডিয়েটেড হাইপারসেনসিটিভিটি রিঅ্যাকশনের এক্সাম্পল গুলো পরীক্ষায় লাগে। এরপর ন্যাচারাল হিস্ট্রি অফ আনট্রিটেড প্রাইমারি টিবি, দরকার নেই এটা খুব একটা। তারপর হচ্ছে রিস্ক ফ্যাক্টরস ফর টিউবারকুলোসিস। তাহলে এটা একটু একবার জাস্ট রিডিং দেখে দেখেন কাদের কাদের ক্ষেত্রে টিবি রিস্কটা বেশি, পরীক্ষা এমসিকিউ আসতে পারে। এরপর হচ্ছে ফিচার্স অফ প্রাইমারি টিউবারকুলোসিস ইনফেকশন, এগুলো জাস্ট রিডিং দেখবেন, দরকার নেই এত বেশি। মিলিয়ারি টিবিটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। তাহলে মিলিয়ারি টিবিতে কি হয়? এখানে ব্লাড বর্ন ডিসেমিনেশন হয়, ইউজুয়ালি প্রাইমারি টিবিতে বেশি হয়। পেশেন্টের কমপ্লেন কি থাকবে? 2 to 6 অফ ফিভার, নাইট সুয়েট, অ্যানোরেক্সিয়া, ওয়েট লস এন্ড ড্রাই কাপ। টিবির যে কমন ফিচার, প্রলং ফিভার, কাপ, ওয়েট লস, নাইট সুয়েট, এগুলো থাকবে। সাথে পেশেন্ট যদি টিবি মেইনজাইটিস থাকে সেক্ষেত্রে পেশেন্ট হেডেকে কমপ্লেন করতে পারে, পেশেন্টের অর্গানোমেগাল থাকতে পারে। ফান্ডোস্কোপি করলে আমরা কি পাবো? কলের টিউবারকল পাবো। এক্স-রে করলে পেশেন্টের মিলিয়ারি শ্যাডো পাওয়া যায়, এগুলো হচ্ছে 1 to 2 মিলিমিটার ফাইন লেশনস ডিস্ট্রিবিউটেড থ্রুআউট দ্য লাং ফিল্ড। পেশেন্টের যদি বোন ম্যারো ইনভলভমেন্ট থাকে তাহলে পেশেন্টে অ্যানিমিয়া, লিউকোপেনিয়া থাকতে পারে। তার মানে এগুলো টিবিটা হচ্ছে ডিসেমিনেটেড থাকে, বিভিন্ন অর্গান ইনভলভমেন্ট করতে পারে, লাংস ইনভলভমেন্ট করতে পারে, দেন হচ্ছে লিভার স্প্লিন ইনভলভমেন্ট করতে পারে, পেশেন্টের বোন ম্যারো ইনভলভমেন্ট করতে পারে। এরপর হচ্ছে পোস্ট প্রাইমারি পালমোনারি টিউবারকুলোসিস। এটা হইতে পারে দুই ভাবে, একটা হচ্ছে এক্সোজেনাস নিউ ইনফেকশন হতে পারে, অথবা এন্ডোজেনাস রিঅ্যাক্টিভেশন অফ এ ডরমেন্ট প্রাইমারি লেশন। তাহলে প্রাইমারি টিবি হচ্ছে যে পেশেন্টটা আগে কখনো টিবি হয়নি, ফার্স্ট টাইম আছে, এটা হচ্ছে প্রাইমারি টিবি। আর পোস্ট প্রাইমারি হচ্ছে আগে একটা টিবি ইনফেকশন হয়েছে, হওয়ার পরে সেখান থেকে রিঅ্যাক্টিভেশন হতে পারে, অথবা নতুন করে একটা ইনফেকশন হতে পারে। তাহলে সেকেন্ড টাইম যদি একটা ইনফেকশন হয় নতুন করে, অথবা আগে যে ইনফেকশন ছিল সেটা হয়তো ডরমেন্ট ছিল, এটা আবার রিঅ্যাক্টিভেট হয়েছে, এই দুইটাকে বলা হবে পোস্ট প্রাইমারি পালমোনারি টিউবারকুলোসিস। তাহলে পোস্ট প্রাইমারি পালমোনারি টিউবারকুলোসিস মেইনলি ইনভলভমেন্ট হয় কোথায়? লাংসে।
এবং বেশি হয় অ্যাপেক্স অফ অ্যান আপার লোব। কেন বেশি হয়? কারণ এখানে হচ্ছে অক্সিজেন টেনশনটা বেশি থাকে এবং টিবি যেহেতু স্ট্রিক্টলি অ্যারোবিক অর্গানিজম, সো এখানে গ্রোথটা ভালো হয়। এখন হচ্ছে অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ টিবি, এটা আমরা কেমনে বুঝতে পারি? যদি কোনো পেশেন্টের মিলিয়ারি প্যাটার্ন শ্যাডো থাকে অথবা ক্যাভিটেশন থাকে, তাহলে এটা ইন্ডিকেট করে যে পেশেন্টের একটা অ্যাক্টিভ ডিজিজ আছে। আর মিলিয়ারি টিবি বা সিএনএস ইনভলভমেন্ট বা টিউবারকুলার মেনিনজাইটিস যেগুলো, এগুলো ইউজুয়ালি প্রাইমারি টিবির ক্ষেত্রে বেশি কমন। এর পাশে মেজর ম্যানিফেস্টেশন অ্যান্ড ডিফারেনশিয়াল ডায়াগনোসিস অফ পালমোনারি টিবি। তাহলে টিবির প্রেজেন্টেশন খুবই ভ্যারিয়েবল। এটা কনসিলেশনে প্রেজেন্ট করতে পারে, কলাপস নিয়ে প্রেজেন্ট করতে পারে, ইফিউশন থাকতে পারে, মিলিয়ারি শ্যাডোইং নিয়ে প্রেজেন্ট করতে পারে, ক্যাভিটাইলেশন নিয়ে প্রেজেন্ট করতে পারে। অনেকটা লাং ক্যান্সারের মতো, আমাদের হয়তো পরের চ্যাপ্টারে লাং ক্যান্সার আসবে। লাং ক্যান্সার প্রেজেন্টেশন খুবই ভ্যারিয়েবল, একটা রোগী একভাবে প্রেজেন্ট করে। তাহলে প্রত্যেকটা প্রেজেন্টেশনের জন্য আলাদা আলাদা ডিফারেনশিয়াল আসবে। এর মধ্যে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে একটা হচ্ছে কনসালটেশন। টিবি একটা পেশেন্টের যদি এক্সরে কনসালটেশন পায়, এটা ডিফারেনশিয়াল কি আসতে পারে, নিউমোনিয়া আসতে পারে, ব্রঙ্কিয়াল কার্সিনোমা আসতে পারে। এই যেটা বেশি আসে, তখন আমরা অন্যান্য সিনারি দেখে বা পেশেন্টের হিস্ট্রি দেখে তখন আমাদের ডায়াগনোস করতে হবে। ইভ্যালুয়েশনের তো আমরা অলরেডি পড়ে ফেলছি কি কি ডিফারেনশিয়াল আসতে পারে। ইম্পর্টেন্ট যেটা মিলিয়ারি শ্যাডোইং, তাহলে মিলিয়ারি শ্যাডোইং এর ডিফারেনশিয়াল, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যে কোনো পরীক্ষায় এটা আসে। তাহলে একটা তো মিলিয়ারি টিউবারকুলোসিস হতে পারে, এছাড়া সার্কোইডোসিস, ম্যালিগন্যান্সি, তারপর নিউমোকনিওসিস, ট্রপিক্যাল পালমোনারি ইওসিনোফিলিয়া। তাহলে এই কন্ডিশনগুলোতেও এরকম মিলিয়ারি টাইপ শ্যাডো পাওয়া যেতে পারে। আর হচ্ছে ক্যাভিটাইলেশন কোথায় পাওয়া যায়? তাহলে ক্যাভিটাইলেশন আমরা অলরেডি পড়ে ফেলছি নিউমোনিয়াতে, যে স্টাফিলোকক্কাস এন্ড ক্লেবশিয়ালিতে ক্যাভিটাইলেশন পাওয়া যায়। এছাড়া লাং অ্যাবসেস, ম্যালিগন্যান্সি, ইনফেকশন, ভাস্কুলাইটিস, স্পেশালি জিপি এর ক্ষেত্রে ক্যাভিটাইলেশন পাওয়া যেতে পারে। পালমোনারি টিবি ম্যানিফেস্টেশন আমরা অলরেডি মোটামুটি সবাই জানি। পেশেন্টগুলো ক্রনিক কাফ থাকে, সাথে হিমোটাইটিস থাকতে পারে, তারপর লো গ্রেড ফিভার থাকে, ইউজুয়ালি ওয়েট লস থাকে, ইভিনিং রাইজ অফ টেম্পারেচার থাকতে পারে। এছাড়া পেশেন্টের পূজাল ইভিশন থাকতে পারে। তাহলে এখানে মনে রাখা লাগবে কোনটা, স্পন্টানিয়াস নিউমোথোরাক্স। তাহলে এটা ইউজুয়ালি আমরা খুব একটা দেখি না, এটা জাস্ট মনে রাখলে হয়, বাকিগুলো তো জানাই যায়। এর হচ্ছে এক্সট্রা পালমোনারি ডিজিজ। তাহলে এক্সট্রা পালমোনারি হচ্ছে মানে লাংস বাদে অন্যান্য কিছু অর্গান ইনভলভমেন্ট হতে পারে। তাহলে এর মধ্যে সব থেকে বেশি কমন এক্সট্রা পালমোনারির মধ্যে হচ্ছে লিম্ফ নোড ইনভলভমেন্ট। তাহলে টিউবারকুলার লিম্ফেনাইটিস হচ্ছে এক্সট্রা পালমোনারি টিবির মোস্ট কমন ম্যানিফেস্টেশন। ইউজুয়ালি কোন কোন লিম্ফ নোড ইনভলভমেন্ট করে? সার্ভাইকাল এন্ড মিডিয়াস্টাইনাল। বাট এছাড়া অ্যাক্সিলারি ইনগুইনাল এগুলো ইনভলভমেন্ট করতে পারে, তবে সার্ভাইকাল এবং মিডিয়াস্টাইনাল লিম্ফ নোড ইনভলভমেন্টটা বেশি কমন। লিম্ফ নোডের ক্যারেক্টারিস্টিক্স অনেক সময় লাগে আমাদের। তাহলে এখানে লিম্ফ নোডগুলো থাকে ইউজুয়ালি পেইনলেস এবং ইনিশিয়ালি মোবাইল থাকে, বাট লেটার এটা ম্যাটেড হতে পারে। আমরা হেমাটোলজি পড়ার সময় আমরা লিম্ফের প্রতি কিছু ক্যারেক্টারিস্টিক্স পড়ছিলাম। তাহলে ওখানে একটা কথা ছিল যে অ্যাকিউট পেইনফুল লিম্ফ নোড, এগুলো ইউজুয়ালি কোনো সিরিয়াস ডিজিজ ইন্ডিকেট করে না, জাস্ট লোকাল ইনফেকশন, টনসিলাইটিস হতে পারে, ফ্যারিঞ্জাইটিস হতে পারে, এগুলোর ক্ষেত্রে অ্যাকিউট পেইনফুল লিম্ফ নোড হতে পারে। যদি কোনো পেশেন্টের লিম্ফ নোড এনলার্জমেন্ট পেইনলেস হয় এবং ক্রনিক হয়, তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে চিন্তা করতে হবে যে পেশেন্টের কোনো সিরিয়াস কোনো প্যাথোলজি থাকতে পারে। তাহলে পেইনফুল লিম্ফ নোড ইউজুয়ালি মানে টেনশন এখানে কম থাকা যায় আর কি। যদি পেশেন্টের পেইনলেস লিম্ফেডেনোপ্যাথি থাকে, তাহলে এটা আমাদের জন্য বেশি সিরিয়াসলি নিতে হবে। এছাড়া এখানে কেসেশন থাকতে পারে এবং লিকুইফেকশন থাকতে পারে। এখানে লিপু হয়ে গেছে, এটা কি হবে? লিকুইফেকশন। এখানে কি থাকে? কলার স্টাড অ্যাবসেস থাকতে পারে, সাইনাস কমিশন থাকতে পারে, এগুলো ইম্পর্টেন্ট না। আচ্ছা, আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় হয়তো আসবে না, তবে ক্লিনিক্যাল প্র্যাকটিসে বা ওয়ার্ডে এটা কোনো কাজে লাগবে। সেটা হচ্ছে ডিউরিং অর আফটার ট্রিটমেন্ট প্যারাডক্সিক্যাল এনলার্জমেন্ট ডেভেলপমেন্ট অফ নিউ নোডস অর সাপুরেশন মে অল অকার। তাহলে একটা টিউবারকুলার লিম্ফেডেনোপ্যাথি পেশেন্ট আসলো, তাহলে আমরা অ্যান্টিটিবি ড্রাগ দিলাম, দিয়ে দেখা গেলো তার লিম্ফ নোড আরো বড় হয়ে গেছে। অথবা আগে দেখা যাচ্ছে সার্ভাইকাল লিম্ফ নোড ছিল, এখন দেখা যাচ্ছে অ্যাক্সিলারি এবং ইনগুইনাল লিম্ফ নোড বড় হইতে যাচ্ছে। তাহলে টিবি লিম্ফ নোডের ক্ষেত্রে আমরা অ্যান্টিটিবি ড্রাগ দেওয়ার পরে লিম্ফ নোড গুলো কিন্তু সাইজে বাড়তে পারে।
অথবা আগে যে লিম্ফ নোড যে কটা ইনভলভমেন্ট ছিল তার থেকে অন্যান্য গ্রুপে ইনভলভমেন্ট হতে পারে। তাহলে এটা হচ্ছে স্বাভাবিক কোর্স আর কি। এগুলো দেখে বন্ধ করা যাবে না বা এটা ভাবা যাবে না যে এটা অন্য কোনো ডিজিজের হয়তো ডায়াগনোসিস ভুল হয়েছে। তাহলে এটা কিন্তু স্যারও জিজ্ঞেস করে এবং ওয়ার্ডে খুব কমনলি পাওয়া যায়। তাহলে অ্যান্টি টিবি দেওয়ার পরে কিন্তু টিবি লিম্ফ নোডগুলো ইউজুয়ালি সাইজে বড় হয়ে যায় বা আগে থেকে কন্ডিশন খারাপ হয়ে যেতে পারে। এটা ইনিশিয়ালি ট্রিটমেন্ট কন্টিনিউ করতে হবে। খুব বেশি খারাপ হলে অনেক সময় দেখা যায় স্টেরয়েড দেওয়া হয় রোগীদেরকে। তবে এটা মাথায় রাখতে হবে যে পেশেন্টের যদি টিউবারকুলার লিম্ফোডেনোপ্যাথি থাকে ড্রাগ দেওয়ার পরে এটা হচ্ছে ইমপ্রুভ করার বদলে ইনিশিয়ালি হচ্ছে খারাপ হইতে পারে একটু। এরপর হচ্ছে প্লুরাল টিউবারকুলোসিস। তাহলে এই ক্ষেত্রে ইনভলভমেন্ট করলে আমাদের প্লুরাল ইফিউশন পাবো। ইফিউশন গুলো হবে এক্সুডেটিভ এবং এখানে প্রিডোমিনেন্ট সেল থাকে হচ্ছে লিম্ফোসাইট। আর গ্লুকোজ এবং পিএইচ থাকবে লো। লো গ্লুকোজ আর লো পিএইচ এটার কজ কিন্তু আমরা এর আগেও কয়েকটা পড়ে আসছি, এটাও ইম্পর্টেন্ট। তাহলে এর আগে আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিসে পড়ছিলাম যে সেখানে লো পিএইচ থাকে, লো গ্লুকোজ থাকে। আর একটা পড়ছিলাম হচ্ছে এমপাইমা। তাহলে এগুলো কিন্তু পরীক্ষা আসবে। ইনভেস্টিগেশনের মধ্যে আমরা অনেক কিছু করি, বেশি সেন্সিটিভ হচ্ছে প্লুরাল টিস্যু কালচার, এটা মনে রাখা লাগবে। আর একটা হচ্ছে এডিএল, অ্যাডিনোসিন ডিএমাইনেজ। তাহলে এডিএল হচ্ছে হাই সেন্সিটিভ। তাহলে প্লুরাল ফ্লুইড স্টাডি আমরা যখন পাঠাই তখন এডিএটা পাঠাইতে হবে, এটা অনেক সময় ভুলে যায় ওয়ার্ডে দেওয়ার সময়। এরপর সে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল টিবি। তাহলে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল টিবিতে যে কোনো পার্টে ইনভলভমেন্ট করতে পারে। মোস্ট কমনলি ইনভলভমেন্ট করে কোথায়? আইলিওসিক্যাল ডিজিজ। তাহলে আইলিওসিক্যাল ইনভলভমেন্টের ডিফারেন্সিয়াল আমাদের জন্য খুবই লাগে। তাহলে কোনো পেশেন্টের যদি ম্যালাদূষণের ফিচার থাকে, লাইট ফ্লোরেট লাইট লোয়ার কোয়াড্রেন্ট পেইন থাকে বা আইলিওসিক্যাল লিজনের প্যাথোলজি থাকে, তাহলে আমাদের তিনটা ডিফারেন্সিয়াল কমন। একটা হচ্ছে টিবি, একটা হচ্ছে ক্রোনস ডিজিজ আর একটা হচ্ছে লিম্ফোমা। তাহলে টিবি এবং ক্রোনস ডিজিজ এগুলো আলাদা করা খুবই কঠিন হয়ে যায়, দুইটা প্রেজেন্টেশন অলমোস্ট সেম থাকে। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কনফার্ম করতে হবে কিভাবে? কোলোনোস্কোপি করতে হবে। এন্ডোক্লোনোস্কোপি করলে তো আইলিয়ামটা আসলে দেখা যাবে না, এখানে আইলিও কোলোনোস্কোপি করতে হবে। তাহলে আইলিও কোলোনোস্কোপি এন্ড বায়োপসি মেইন ডিফারেন্সিয়াল ক্রোনস ডিজিজ। আর একটা হচ্ছে লিম্ফোমা, এখানে ডিফারেন্সিয়াল রাখতে হবে। এরপর হচ্ছে পেরিকার্ডিয়াল ইনভলভমেন্ট। তাহলে পেরিকার্ডিয়াল ইনভলভমেন্টের দুইভাবে প্রেজেন্টেশন হতে পারে, একটা হচ্ছে পেরিকার্ডিয়াল ইফিউশন আর একটা হচ্ছে কনস্ট্রিক্টিভ পেরিকার্ডিটিস। তাহলে দুইটা অলরেডি আমরা কার্ডিওলজিতে পড়ে আসছি, দেখে নিবেন একটু। বোন এন্ড জয়েন্ট ডিজিজ। তাহলে এর মধ্যে সবচেয়ে বেশি ইনভলভমেন্ট হয়ে হচ্ছে স্পাইন, এটাকে আমরা কি বলি? পটস ডিজিজ। স্পাইনের মধ্যে আবার টিপিক্যালি ইনভলভমেন্ট করা হচ্ছে লোয়ার থোরাসিক এবং লাম্বার স্পাইন গুলা। Infections start as discitis and then spreads along spinal ligament to involve adjacent anterovertebral bodies, causing angulation of the vertebrae and subsequent kyphosis. তাহলে এটা ইনিশিয়ালি স্টার্ট করা হচ্ছে ভার্টিব্রাল যে ডিস্ক আছে, ইন্টারভার্টিব্রাল ডিস্কটাকে প্রথম ইনভলভমেন্ট করে, এরপর ভার্টিব্রাল বডিকে ইনভলভমেন্ট করে, দেন এটা ভার্টিব্রাল বডিকে ইনভলভমেন্ট করার ফলে এখানে বডিগুলো কলাপস হতে পারে, পেশেন্টের কাইফোসিস ডেভেলপ করতে পারে। এছাড়া পেশেন্টের স্পাইনাল কর্ড কম্প্রেশন হইতে পারে, সেখান থেকে পেশেন্ট প্যারাপ্লেসিসও প্রেজেন্ট করতে পারে। তাহলে এখানে কমপ্লিকেশনস কি হইতে পারে? এখানে ছিল স্পাইনাল ইনস্টেবিলিটি অর কর্ড কম্প্রেশন। তাহলে স্পাইনাল টিবি হলে পেশেন্টের কি থাকতে পারে? একটা হচ্ছে পেশেন্টের পেইন থাকতে পারে, কোথায় বেশি হয়? ইউজুয়ালি লোয়ার থোরাসিক রিজিয়নে, মানে আপার ব্যাকে বেশি পেইন। এছাড়া পেশেন্টের কাইফোসিস থাকতে পারে, পোস্টাল স্পাইনাল ইনস্টেবিলিটি থাকতে পারে, স্পাইন টেন্ডনেস থাকতে পারে, কর্ড কম্প্রেশনের ফিচার থাকতে পারে। তাহলে স্পাইনে যদি কর্ড কম্প্রেশন হয় সেক্ষেত্রে পেশেন্টে কি থাকবে? প্যারাপ্লেজা থাকতে পারে, তারপর বালবার ইনভলভমেন্ট থাকতে পারে, এগুলো নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। তাহলে কোনো পেশেন্টের যদি ফিভার থাকে, ওয়েট লস থাকে, এর সাথে ধরনের ফিচার থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা স্পাইনাল টিবি বা পটস ডিস কনসিডার করতে হবে। আর যদি বয়স বেশি হয়, স্মোকার হয়, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ম্যালিগনেন্সি চিন্তা করতে হবে। ম্যালিগনেন্সি থেকে স্পাইনাল টিবির একটা ডিফারেন্সিয়েশন হচ্ছে ম্যালিগনেন্সিতে ইউজুয়ালি ডিস্কটা ইনট্যাক্ট থাকে, তাহলে ম্যালিগনেন্সিতে বেশি ইনভলভমেন্ট হচ্ছে ভার্টিব্রাল বডিগুলা, আর ডিস্কটাকে অনেক সময় স্পেয়ার করে।
এটা একটা পরীক্ষার কোশ্চেন আসে যে কিভাবে স্পাইনাল টিবি এবং ম্যালিগন্যান্সি কিভাবে ডিফারেনশন করা যায়। তাহলে এখান থেকে কয়েকটা পয়েন্ট আমরা আ করতে পারি। সেটা হচ্ছে আমরা যখন রিউমাটোলজি পড়ছিলাম তখন আমাদের রেড ফ্ল্যাগ সাইন পড়ছিলাম। ব্যাক পেইন এর রেড ফ্ল্যাগ সাইন কি? তাহলে টিবির যে ফিচার গুলো আছে এগুলো সবই রেড ফ্ল্যাগ সাইন। যদি পেশেন্টের ফিভার থাকে, ওয়েট লস থাকে, তারপর যদি থোরাসিক রিজনে পেইন থাকে, নিউরোলজিক্যাল যদি ফিচার থাকে, তাহলে টিবি বা ম্যালিগন্যান্সি যে ফিচার গুলো এগুলো আসলে রেড ফ্ল্যাগ সাইন। তাহলে এমসিকিউর জন্য অনেক সময় আমরা যে বক্স মুখস্থ করি বা নিউমোনিক দিয়ে মনে রাখি, এই মুখস্থ করা বা নিউমোনিক ইউজুয়ালি লাগবে না যদি একটু আমরা এভাবে বুঝে পড়ে রাখি যে কখন আমরা রেড ফ্ল্যাগ সাইন কখন বলতেছি। তাহলে টিবি বা ম্যালিগন্যান্সি এগুলো যেকোনো ফিচার যদি থাকে সেগুলো রেড ফ্ল্যাগ সাইন। এরপর আবার অনেক সময় আছে যে ভমিটিং, ডিসপেপসিয়ার জন্য রেড ফ্ল্যাগ সাইন। তাহলে সেক্ষেত্রে গ্যাস্ট্রিক কার্সিনোমার যে ফিচার গুলো আছে ওইগুলো হচ্ছে রেড ফ্ল্যাগ সাইন। যদি এপিগ্যাস্ট্রিক মাস থাকে, অ্যানিমিয়া থাকে, পারসিস্টেন্ট ভমিটিং থাকে, ওয়েট লস থাকে, ডিসফেজিয়া থাকে। এরপর হচ্ছে আবার আইবিএস এর যেগুলো রেড ফ্ল্যাগ সাইন বা কোলোনোস্কোপি ইন্ডিকেশন, এগুলো হচ্ছে কোলন ক্যান্সার যে ফিচার গুলা এইগুলাই হচ্ছে আইবিএস এর জন্য রেড ফ্ল্যাগ সাইন বা কোলোনোস্কোপি ইন্ডিকেশন। তাহলে এগুলো এইভাবে যদি পড়া যায় তাহলে আপনাকে বক্স গুলো মুখস্থ করা লাগবে না আলাদা করে। জেনিটো ইউরিনারি ডিজিজ, জেনিটো ইউরিনারি থেকে আমাদের খুব একটা আসে না, জাস্ট একটা জিনিস জানলে হবে যে জেনিটো ইউরিনারি যদি টিবি হয় তাহলে সেক্ষেত্রে স্টেরাইল পাইউরিয়া থাকতে পারে। মানে এখানে ইউরিনে পাস সেল থাকবে কিন্তু কালচার করলে বা করলে দেখবেন যে কালচার নেগেটিভ আসতেছে। তাহলে কোন একটা পেশেন্ট যদি এরকম আ রিকারেন্ট হেমাটোরিয়া ফ্রিকোয়েন্সি ডিজিজ মানে রিকারেন্ট ইউটিআই লাইক ফিচার থাকে। পেশেন্টের কাছে অ্যান্টিবায়োটিক দিয়ে রেসপন্স করতেছে না কিন্তু পার্সেল থেকে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এই যে টিবিটা চিন্তা করতে হবে। ইনভেস্টিগেশন যদি পালমোনারি টিবি হয় সেক্ষেত্রে আমাদেরকে ফার্স্ট স্টেপ হবে কি? স্পুটাম স্মিয়ার মাইক্রোস্কোপি করা। ডিরেক্ট মাইক্রোস্কোপি অফ স্পুটাম স্মিয়ার এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। আর ডেফিনিটিভ ডায়াগনোসিস এর জন্য আমাদের কি লাগবে? কালচার করতে হবে অথবা এমটিবি ডিএনএ ডিটেক্ট করতে হবে। টাইমিং এর দরকার নেই। আর নিউরাল টেস্ট আছে জিন এক্সপার্ট করে যেটা খুব কমনলি এখন করা হয়। জিন এক্সপার্টের অ্যাডভান্টেজ কি? এটা হচ্ছে হাইলি স্পেসিফিক আর হচ্ছে খুবই শর্ট টার্ম লাগে। ইন লেস দ্যান 2 আওয়ার এটা এমটিবি ডিটেক্ট করতে পারে। আবার হচ্ছে রিফাম্পিসিন রেজিস্ট্যান্স আছে কিনা এটাও দেখা যায়। অনেকগুলো অ্যাডভান্টেজ আছে। সমস্যা কোথায়? এটা সেনসিটিভিটি কম। তাহলে however while it is specific to MTB it is not sufficiently sensitive to have replaced culture. সেনসিটিভিটি কম হলে সমস্যা কি? অনেক সময় ফলস নেগেটিভ রেজাল্ট আসতে পারে। এক্সট্রা পালমোনারি টিবি, তাহলে এক্সট্রা পালমোনারি টিবির ক্ষেত্রে তো আমাদের স্পুটাম এক্সামিন করার সুযোগ নেই। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? টিস্যু স্যাম্পল নিতে হবে। সেটা লিম্ফ নোড থেকে অ্যা আমরা বায়োপসি করতে পারি। অথবা যদি আ আইলিওসিক্যাল টিবি হয় সেক্ষেত্রে আমরা কোলোনোস্কোপি সেখান থেকে বায়োপসি স্পেসিমেন নিতে পারি। তাহলে এক্সট্রা পালমোনারি টিবির ক্ষেত্রে সেখান থেকে আমাদের টিস্যু নিয়ে সেটা কালচার করতে হবে। হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন করতে হবে। আর সেখান থেকে আমরা জিন এক্সপেক্ট করতে পারি। তাহলে টিবির ক্ষেত্রে যদি পালমোনারি টিবি হয় সেক্ষেত্রে আমরা ফার্স্টে স্পুটাম এক্সামিনেশন করব। স্পুটাম থেকে আমরা এএফবি স্ট্যান্ড করতে পারি, জিন এক্সপেক্ট করতে পারি অথবা কালচার করতে পারি। আর যদি এক্সট্রা পালমোনারি টিবি হয় সেক্ষেত্রে আমরা সেখান থেকে টিস্যু স্যাম্পল নিয়ে সেখানে কালচার বা হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন অথবা জিন এক্সপেক্ট করতে হবে। আর ইগরা অ্যান্ড টিউবারকুলিন স্কিন টেস্ট বা এমটি টেস্ট, তাহলে এগুলো হচ্ছে আমরা অ্যাক্টিভ টিবিতে তেমন কোনো রোল নেই। এটা আমরা লেটেন্ট টিবির ক্ষেত্রে করে থাকি। ড্রাগ সেনসিটিভিটি দেখার জন্য গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে কালচার। আর এখন র‍্যাপিডলি আইডেন্টিফাই করা যায় বাই জিন এক্সপার্ট। এটা অনেক সময় পরীক্ষার কোয়েশ্চেন আসছে যে গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট ফর ড্রাগ সেনসিটিভিটি টেস্টিং। ম্যানেজমেন্টের ক্ষেত্রে টিবি ম্যানেজমেন্টে বেশিরভাগ টিবির ক্ষেত্রে আমাদের ম্যানেজমেন্ট সেম থাকে। যদি কমপ্লিকেটেড কোনো কেস না হয় তাহলে আমাদের ফার্স্ট থাকে হচ্ছে একটা ইন্টেনসিভ ফেজ ফর 2 মান্থস আর হচ্ছে কন্টিনিউশন ফেজ অফ 4 মান্থস। ইন্টেনসিভ ফেজ আমরা 4 টা ড্রাগ দিই। আইসোনিয়াজিড, রিফাম্পিসিন, পাইজিনামাইড এন্ড ইথাম্বুটল। আর কন্টিনিউশন ফেজে আমরা দিই 2 টা ড্রাগ। একটা হচ্ছে পাইজিনামাইড আর একটা হচ্ছে ইথাম্বুটল। এরপর হচ্ছে ট্রিটমেন্ট ডিউরেশন। তাহলে ট্রিটমেন্ট ডিউরেশন হচ্ছে বেশিরভাগ পেশেন্ট গুলোর ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট ডিউরেশন থাকে হচ্ছে 6 মান্থ। এক্সপ্রেশন হচ্ছে সিএনএস টিবি, তাহলে এই ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট ডিউরেশন থাকে 12 মান্থস। তাহলে টিবি, মেনিনজাইটিস,
এটা হচ্ছে পটস ডিজিজ বা স্পাইনাল টিবি। এগুলোর ক্ষেত্রে আমরা ইউজুয়ালি 12 মাস দিয়ে থাকি। আর একটা একটু মনে রাখবেন সেটা হচ্ছে টিবি লিম্ফেডেনোপ্যাথি। তাই টিবি লিম্ফেডেনোপ্যাথির ক্ষেত্রেও আমরা লং টার্ম ট্রিটমেন্ট দিয়ে থাকি। ইউজুয়ালি 10 মান্থস দেওয়া হয়, কোনো ক্ষেত্রে 12 মান্থসও লাগতে পারে। তাহলে এই 3টা কন্ডিশনে ইউজুয়ালি আমরা হচ্ছে একটু লং ডিউরেশনে দিয়ে থাকি। আর বাকি অন্যান্যগুলোতে ইউজুয়ালি 6 মান্থ ট্রিটমেন্ট দেওয়া হয়। এর পাশে গ্লুকোকর্টিকয়েডস। গ্লুকোকর্টিকয়েডস অ্যাডভান্টেজ হচ্ছে এটা ইনফ্লামেশন কমায় আর ইনিশিয়াল এই টিস্যু ড্যামেজটা কমায়। যদি স্টেরয়েডে বলা হয় যে অ্যাবসোলুট ইন্ডিকেশন ইন টিবি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে অ্যাড্রিনাল টিবি হচ্ছে অ্যাবসোলুট ইন্ডিকেশন। এছাড়া আমরা কয়েকটা ডিজিজ খুব কমনলি ইউজ করি, যেমন একটা হচ্ছে যদি সিএনএস ইনভলভমেন্ট করে, পেশেন্টের যদি টিউবারকুলার মেনিনজাইটিস থাকে বা স্পাইনাল টিবি থাকে, যদি টিউবারকুলার পেরিকার্ডিটিস বা পেরিকার্ডিয়াল ইফিউশন থাকে, তাহলে এগুলোর ক্ষেত্রে খুব কমনলি স্টেরয়েড ইউজ করা হয় টু প্রিভেন্ট অ্যাডহেশন অ্যান্ড টিস্যু ড্যামেজ। আর এছাড়া যদি পেশেন্টের ইউজেটারি বা হচ্ছে জেনিটাল ইউরিনারি টিবি হয়, সেক্ষেত্রে আমরা স্টেরয়েড ইউজ করি। কারণ জেনিটাল ইউরিনারি টিবির ক্ষেত্রে যদি পেশেন্টের ইস্টিকটা ডেভেলপ করে যায়, তাহলে সেই ক্ষেত্রে পেশেন্ট ইনফার্টিলিটি ডেভেলপ করতে পারে। আর ফুলার ইফিউশন জিআইটি এগুলোর ক্ষেত্রে আমরা ইউজুয়ালি কমনলি ইউজ করি না, তবে যদি পেশেন্টের লার্জ ফুলার ইফিউশন থাকে অথবা যদি জিআইটি তে যদি অ্যাডিশন হওয়ার রিস্ক থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা স্টেরয়েড ইউজ করতে পারি। তাহলে আমাদের মেইন ইন্ডিকেশন হচ্ছে যদি অ্যাড্রিনাল টিবি হয়, কনস্ট্রিক্টিভ পেরিকার্ডিটিস, টিউবারকুলার মেনিনজাইটিস, স্পাইনাল টিবি আর জেনিটো ইউরিনারি টিবি, তাহলে এগুলোর ক্ষেত্রে আমাদের স্টেরয়েড ইন্ডিকেশনটা বেশি। আর বাকিগুলোর ক্ষেত্রে এগুলো ডিসিশন নেওয়া লাগে, লাগবে কি লাগবে না, এটা ডিপেন্ড করে ক্লিনিক্যাল সিনারির উপরে। ডিউরিং প্রেগন্যান্সি অ্যান্টিটিবি ড্রাগ যেগুলো আমরা কমনলি ইউজ করি, এগুলো সবগুলাই সেম। এর পাশে অ্যান্টিটিবি ড্রাগগুলো ইন্ডিভিজুয়ালি আমাদের কিছু ইনফরমেশন জানা লাগবে। এগুলো পরীক্ষা খুব কমনলি আসে আমাদের ওয়ার্ডও, যেহেতু টিবি রোগী খুব কমনলি থাকে, সো এগুলো সম্পর্কে আমাদের মোটামুটি একটা ধারণা থাকা লাগবে। তাহলে আইসোনায়াজিডির ক্ষেত্রে আমাদের একটা যে অ্যাডভার্স রেট মনে রাখতে হয়, সেটা মনে রাখতে হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি। তাহলে আইসোনায়াজিড ইনডিউসড পেরিফেরাল নিউরোপ্যাথি প্রিভেন্ট করার জন্য আমরা কি করতে পারি? ভিটামিন বি6 সাপ্লিমেন্টেশন দিতে পারি, পাইরিডক্সিন। তাহলে পেরিফেরাল নিউরোপ্যাথির কজ আমরা আগে পড়ে আসছি। কোন কোন ভিটামিন ডেফিসিয়েন্সি হয়? ভিটামিন বি1, 6, 12 এন্ড ভিটামিন ই। তাহলে ভিটামিন বি6 ডেফিসিয়েন্সির কারণে পেরিফেরাল নিউরোপ্যাথি হতে পারে। আর ড্রাগস যেমন তাহলে একটা পাইলাম হচ্ছে আইসোনিয়াজিড। আইসোনিয়াজিড কি করে? বি6 এর সাথে কম্পিট করে, ফলে বি6 ডেফিসিয়েন্সি হতে পারে এবং এটার কারণে পেরিফেরাল নিউরোপ্যাথি হয়। সো যে পেশেন্টগুলো আইসোনিয়াজিড আমরা প্রেসক্রাইব করবো, তাদের ক্ষেত্রে অবশ্যই ভিটামিন বি6 বা পাইরিডক্সিন সাপ্লিমেন্টেশন দিতে হবে। এরপর সে রিফাম্পিসিন। রিফাম্পিসিন হচ্ছে একটা এনজাইম ইনডিউসার। এগুলো এনজাইম অ্যাক্টিভিটি বাড়ায়, ফলে কি হবে? অন্যান্য ড্রাগগুলো মেটাবলিজম বেশি হবে, ফলে তাদের এফিকাসিটা কমে যাবে। এটা একটু পরে আবার এখানে আছে। তাহলে কোন কোন মেডিকেশনের এরা মেটাবলিজম বাড়ায়? রিফাম্পিসিন একটা হচ্ছে স্টেরয়েড, ওরাল হাইপোগ্লাইসেমিক্স, ওয়ারফেরিন, ওপিয়েটস এন্ড কন্ট্রাসেপটিভস। তাহলে সমস্যা কি? কোন একটা পেশেন্ট দেখা যাচ্ছে আগে থেকে স্টেরয়েড পাচ্ছে বা ওয়ারফেরিন পাচ্ছে বা ডায়াবেটিসের জন্য হাইপোগ্লাইসেমিক এজেন্ট পাচ্ছে বা কন্ট্রাসেপটিভ মেজারমেন্ট নিচ্ছে, এটা রিফাম্পিসিন দেওয়ার পর কি হবে? এটা যেহেতু এনজাইম ইনডিউসার, সো এই কি করবে? এই ড্রাগগুলো মেটাবলিজম বাড়ায় দিবে। তাহলে ড্রাগগুলো তখন কি হবে? হাফ লাইফ কমে যাবে, তাদের ইফেক্টিভ ডোজটা কমে যাবে। তাহলে যে পেশেন্ট আগে স্টেরয়েড দেখা যাচ্ছে 10 মিলিগ্রামে যা আগে ডিজিজটা সাপ্রেস থাকতো বা যে ইন্ডিকেশন দেওয়া হচ্ছিল সেটাতে কাজ করতো, এখন কি হবে? এই 10 মিলিগ্রাম তাদের কাছে রেসপন্সটা করবে না, যেহেতু এগুলো বেশি বেশি ব্রেকডাউন হচ্ছে। কোনো পেশেন্ট দেখা যাচ্ছে আগে ওরাল হাইপোগ্লাইসেমিক খাইতো, একটা ওষুধে তার ডায়াবেটিস কন্ট্রোলে থাকতো, এখন যেহেতু তার এই ড্রাগটার মেটাবলিজম বেশি হচ্ছে, সো তার আগে যে ডোজ পাইতো সেই ডোজে তাদের ডায়াবেটিসটা কন্ট্রোল হবে না। তাহলে তার হয় ডোজ বাড়াইতে হবে, না হলে নতুন ড্রাগ অ্যাড করতে হবে। ওয়ারফেরিনের ক্ষেত্রে কি সমস্যা হবে? ওয়ারফেরিনে যদি মেটাবলিজম বেশি হয়, তাহলে আয়রনটা মেইনটেইন হবে না, পেশেন্টের থ্রোম্বোএমবোলিক রিস্ক আরো বেড়ে যাবে তখন। তাহলে এক্ষেত্রে আমাদের আয়রন মনিটর করতে হবে। যদি দেখি ওয়ারফেরিন মেটাবলিজম বেশি হচ্ছে, আয়রনটা ঠিকমতো মেইনটেইন হচ্ছে না, তাহলে আমাদেরকে ওয়ারফেরিনের ডোজ বাড়াইতে হবে। একই কথা কন্ট্রাসেপ্টিভের ক্ষেত্রেও। তাহলে রিফাম্পিসিন দেওয়ার পরে পেশেন্ট কন্ট্রাসেপ্টিভ ফেল হইতে পারে, যারা হচ্ছে হরমোনাল যে কন্ট্রাসেপ্টিভ গুলো ইউজ করে তাদের ক্ষেত্রে। তাহলে কোনো পেশেন্টের রিফাম্পিসিন দেওয়ার সময় আমাদেরকে দেখতে হবে পেশেন্ট এই ড্রাগগুলো পাইতেছে কিনা। যদি পাই তাহলে ড্রাগগুলো মনিটর করতে হবে, তাহলে ডোজ বাড়াইতে হবে।
ইথাম্বুটালের ক্ষেত্রে আমাদের ২ টা জিনিস মনে রাখা লাগবে। একটা হচ্ছে ইথাম্বুটাল রেট্রোভালভাল নিউরাইটিস করে এবং এক্ষেত্রে বেশি ইনভলভমেন্ট হয় ভিজুয়াল অ্যাকুইটি অ্যান্ড কালার ভিশন। তাহলে পেশেন্টকে ইথাম্বুটাল বা অ্যান্টি ড্রাগ দেওয়ার আগে তাদের হচ্ছে ভিজুয়াল অ্যাকুইটি এবং কালার ভিশন এই দুটো চেক করে নিতে হবে। আর এরপরে রেগুলার মনিটরিং করতে হবে। আর রেনাল ইমপেয়ারমেন্ট যদি সিভিয়ার রেনাল ইমপেয়ারমেন্ট থাকে সেক্ষেত্রে ইথাম্বুটাল কশাসলি দিতে হবে এবং ডোজ ডিরেকশন করতে হবে। এটা অনেক সময় পরীক্ষা কোশ্চেন আসে যে কোনো একটা দেখা যাচ্ছে সিকেডি পেশেন্ট যা ইজিএফআর হয়তো আছে 20 বা 25 অ্যান্টিটিবি ড্রাগ শুরু করবো কোন একটা ডোজ ডিরেকশন লাগবে। তাহলে এই জিনিসগুলো একটু খেয়াল করে দেখতে হবে। এরপর একটা বক্স আছে, এই বক্স থেকে রেগুলারলি কোশ্চেন আসে। তাহলে ফার্স্ট হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন। তাহলে আইসোনাইজিড কি করে? সেলুলার সিনথেসিস ইনহিবিট করে, ইথাম্বুটালের ক্ষেত্রে সেম। আর রিফিমুস হচ্ছে ডিএনএ ট্রান্সক্রিপশনটাকে ইনহিবিট করে। মেকানিজম খুব একটা আসে না, আমাদের লাগবে হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট। তাহলে আইসোনাইজিড কি করে? পেরিফেরাল নিউরোপ্যাথি করে, এটা আমরা পড়লাম। আর এটা রিস্ক কমানোর জন্য আমরা হচ্ছে পাইরিডক্সিন সাপ্লিমেন্টেশন দিব। নিউরোপ্যাথিটা কাদের ক্ষেত্রে বেশি হয়? অ্যালকোহলিক পেশেন্ট এবং যাদের স্লো স্ট্যাটাস আছে। আরেকটা জিনিস আইসোনাইজ থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এটা ড্রাগ ইন্ডুস লুপাস করতে পারে, লুপয়েড রিঅ্যাকশন। এছাড়া সিজার করতে পারে, সাইকোসিস করতে পারে। তাহলে সিজার বা কনভালশনের কজের মধ্যে যেগুলো ড্রাগ করেছে তার মধ্যে একটা আইসোনাইজিড। ড্রাগ ইন্ডুস লুপাস আর কোন কোন ড্রাগ করে তাহলে এটাও মনে রাখা লাগবে। আরেকটা মনে রাখা লাগবে তাহলে ড্রাগ ইন্ডুস লুপাসের ক্ষেত্রে কোন অ্যান্টিবডি পজিটিভ পাওয়া যায়। মনে আছে আমরা তো রিমোট লেজে পড়ে আসলাম ড্রাগ ইন্ডুস লুপাস অ্যান্টিবডি। রিফাম্পিসিনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে হেপাটাইটিস, স্কিন র্যাশ করতে পারে, জিআই ট্যাবলেট তো সবগুলোই করে। আর এছাড়া কি করতে পারে? থ্রোম্বোসাইটোপেনিয়া করতে পারে, হিমোলাইটিক অ্যানিমিয়া করতে পারে, ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস করতে পারে। পাইরিজিনামাইড এটা হচ্ছে মোস্ট হেপাটোটক্সিক। এছাড়া জিআইটি ডিস্টার্বেন্স করে অন্যগুলোর মতো। আর পরীক্ষা যেটা বিষয় সেটা হচ্ছে হাইপেরিসিমিয়া বা গাউট। তাহলে গাউটের একটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে পাইরিজিনামাইড। কোনো পেশেন্টের অ্যান্টিটিবি ড্রাগ ইউজ করার পরে যদি পেশেন্টের ফার্স্ট মেটাটার্সোফ্যারিঞ্জিয়াল জয়েন্ট সোয়েলিং হয় এবং পেইনফুল হয় বা অন্য যে কোনো জয়েন্টে যদি অ্যাকুইট মোনোআর্থ্রাইটিস নিয়ে প্রেজেন্ট করে তাহলে সেক্ষেত্রে আমাদের রেস্ট পাই যেতে পারে। এখানে কয়েকটা আলাদা ইনফরমেশন দেওয়া রয়েছে, এটা মোটামুটি আমরা অলরেডি পড়ে ফেলছি। রিফাম্পিসিন কি করে? এনজাইম ইনডিউসার। আর আইসোনিয়াস কিন্তু উল্টা, এনজাইম ইনহিবিটর। তাহলে এই দুটো একটু জেনে রাখবে। এটা হচ্ছে লেটেন্ট টিবি ইনফেকশন। লেটেন্ট টিবি কাদের বলবো? যাদের ক্ষেত্রে পেশেন্টের টিবি ইনফেকশনটা আছে কিন্তু পেশেন্টের কোনো অ্যাক্টিভ ডিজিজের কোনো সাইন সিমটমস নাই। আর এই পেশেন্ট হচ্ছে নন ইনফেকশাস। আইডেন্টিফাই কেমনে করতে পারি? এটা আমি অলরেডি বললাম। টিউবারকুলিন স্কিন টেস্ট বা এমটি টেস্ট করতে পারি অথবা ইক্সা টেস্ট করতে পারি। যাদের হচ্ছে লেটেন্ট টিবি থাকে তাদের ক্ষেত্রে আমরা কেউ প্রোফাইলিক্স দিতে পারি। এটাও সম্ভবত রিসেন্টলি কোনো একটা পরীক্ষা আসছে। তাহলে এদের ক্ষেত্রে ২ ভাবে ট্রিটমেন্ট করতে পারি। একটা হচ্ছে রিফাম্পিসিন এবং আইসোনিয়াজিড কম্বিনেশন দিতে পারি ফর 3 মান্থস অথবা শুধু আইসোনিয়াজিড দিতে পারি ফর 6 মান্থ। টিউবারকুলিন স্কিন টেস্ট কোথায় ফলস পজিটিভ আসে, কোথায় ফলস নেগেটিভ আসে এটা অনেক সময় পরীক্ষায় লাগে। তাহলে কোনো পেশেন্ট যদি বিসিজি ভ্যাকসিনেশন দেওয়া থাকে অথবা যদি পেশেন্টের নন টিউবারকুলাস মাইক্রোব্যাকটেরিয়া থাকে অথবা যদি প্রিভিয়াস টিবি ইনফেকশন থাকে তাহলে এগুলোর ক্ষেত্রে পেশেন্টের এমটি টেস্ট পজিটিভ আসতে পারে। আর ফলস নেগেটিভ আসতে পারে ইমিউনো সাপ্রেস পেশেন্টগুলোর ক্ষেত্রে, ওভারওয়েলমিং টিবি ইনফেকশনের ক্ষেত্রে। তাহলে এখানে যেহেতু আমরা সেল মেডিটেড ইমিউনিটি দেখি এমটি টেস্ট করে, তাহলে যদি কোনো পেশেন্টের ইমিউনিটি কম্প্রোমাইজ থাকে তাহলে তাদের ক্ষেত্রে টেস্টটা পজিটিভ আসবে।
হ্যালো, স্ক্রিনটা কি দেখা যায়? এখানে আসলে কারেন্ট চলে যাওয়ার কারণে ওয়াইফাই কানেকশন চলে গেছে। তাহলে মাঝখানে একটু ইন্টারাপ্টেড হয়ে গেল। আচ্ছা, ফলস নেগেটিভ এমটি টেস্ট, এখানে আরেকটা জিনিস একটু মনে রাখবেন যে আমাদের ক্লিনিক্যালি খুব কমনলি লাগে, সেটা হচ্ছে সার্কোইডোসিস। তাহলে আমরা যখন সার্কোইডোসিস এর পরে হয়তো দু একটা ক্লাস পরে আসবে, সার্কোইডোসিসে কিন্তু এমটিটা নেগেটিভ থাকে। এমটি নেগেটিভ থাকে, আর অনেক লো থাকে না, সেটা জিরো থাকতে পারে। এই হচ্ছে টিবি পেশেন্টের সাথে খুব কমনলি পেশেন্টের এইচআইভি বা এইডস অ্যাসেট থাকতে পারে। এক্ষেত্রে একটা জিনিস পরীক্ষা কোশ্চেন আসে যে আমরা কোনটা আগে দিব, অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি আগে দিব নাকি হচ্ছে অ্যান্টি টিবিটা আগে দিব। তাহলে এই ক্ষেত্রে আমরা ইউজুয়ালি অ্যান্টি টিউবারকুলাস থেরাপিটা আগে দিই, এবং এর 2 সপ্তাহ পরে আমরা অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপিটা শুরু করি টু প্রিভেন্ট আইরিশ। আইরিশটা কি জিনিস? ইমিউনো রিকনস্টিটিউশন ইনফ্লামেটরি সিনড্রোম। কেন হয়? প্যারাডক্সিক্যাল ইনক্রিজ ইন প্রি এক্সিস্টিং অর ডেভেলপমেন্ট অফ নিউ টিবি সাইন্স অ্যান্ড সিমটমস ডিউ টু এআরটি রিভাইভিং দ্য ইমিউনো সিস্টেম। তাহলে এইচআইভি পেশেন্টগুলো ইমিউনো সিস্টেম থেকে কম্প্রোমাইজ, এদেরকে যখন অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি দেওয়া হবে, এতে ইমিউনিটিটা তখন আগে থেকে ইমপ্রুভ করে, এবং তখন দেখা যায় টিবি সায়েন্স গুলো অ্যাগ্রাভেট করতে পারে, অথবা নিউ সায়েন্স অ্যাপেয়ার করতে পারে। এটাকে বলা হয় টিবি অ্যাসোসিয়েটেড ইমিউনো রিকনস্টিটিউশন ইনফ্লামেটরি সিনড্রোম। এই কারণে এদের ক্ষেত্রে আমরা হচ্ছে আগে অ্যান্টিবায়োটিক দিয়ে দিই, এবং 2 সপ্তাহ পরে আমরা অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপিটা শুরু করি। তবে কোনো পেশেন্টের যদি CD4 কাউন্ট ভেরি লো থাকে, লেস দ্যান 50 সেলস পার কিউবিক মাইক্রোলিটার, অথবা যদি সিএনএস টিবি থাকে, সেক্ষেত্রে অনেক সময় আমরা 8 সপ্তাহ পরে বা ইস্যু পরে শুরু করতে পারি। জাস্ট এটা মনে রাখলে হবে যে আমরা আগে অ্যান্টি থেরাপি দেবো, তারপরে অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি শুরু করবো। এটা হচ্ছে ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি। তাহলে ড্রাগ রেজিস্ট্যান্ট টিবির মধ্যে 2টা ডেফিনেশন আসলে পরীক্ষা আসে, একটা হচ্ছে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি, আর একটা হচ্ছে এক্সটেন্সিভলি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস। তাহলে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি বলবো যদি পেশেন্টের অ্যাটলিস্ট রিফ্যাম্পিসিন এবং আইসোনাজিডে রেজিস্ট্যান্ট থাকে। তাহলে আইসোনাজিড এবং রেজিস্ট্যান্ট দুটা যদি রেজিস্ট্যান্ট থাকে, তাহলে বলা হয় মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি। আর এর সাথে যদি পেশেন্টের কুইনোলোন এবং অ্যাটলিস্ট ওয়ান ইনজেক্টেবল সেকেন্ড লাইন ড্রাগ রেজিস্ট্যান্ট থাকে, তাহলে সেটাকে বলা হবে এক্সটেন্সিভলি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস। এরপর আসছে ভ্যাকসিন। তাহলে টিবিতে আমরা একটা ভ্যাকসিন ইউজ করি, হচ্ছে বিসিজি ভ্যাকসিন। এটা হচ্ছে একটা লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন, আমরা ইন্ট্রাডার্মালি দিয়ে থাকি, হাইলি ইমিউনোজেনিক। বিসিজি ভ্যাকসিনের সুবিধা কি? এটা হচ্ছে ডিসেমিনেটেড ডিজিজ প্রিভেন্ট করে, ইনক্লুডিং টিউবারকুলার মেনিনজাইটিস। আর এটা যেহেতু একটা লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন, সো যারা ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট, যেমন এইচআইভি পেশেন্ট, বা যারা দেখা যাচ্ছে কেমোথেরাপি পাইতেছে, অথবা প্রেগনেন্ট, তাদের ক্ষেত্রে এটা দেওয়া যাবে না। তো লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন কি কি আছে, এটা এক্সাম্পল গুলো আমাদের একটু জানা লাগবে। আর যে কোনো লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিনই ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট এবং প্রেগন্যান্সির ক্ষেত্রে দেওয়া যাবে না। এরপর কিছু বক্স আছে 2টা, ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি রিস্ক ফ্যাক্টর, কমপ্লিকেশনস অফ পালমোনারি টিবি। পরীক্ষা খুব একটা ইম্পর্টেন্ট না, জাস্ট একবার রিডিং দেখে রাখলে হবে। তাহলে টিবিটা হচ্ছে আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে অ্যান্টি টিবি ড্রাগস গুলোর অ্যাডভার্স ইফেক্ট, এগুলো বেশি আসে পরীক্ষায়। আর যদি পারেন টিবি গাইডলাইনটা একটু দেখে রাখতে পারেন, যদি ওখান থেকে আলাদাভাবে এভাবে কোশ্চেন আসে না, তবে ওয়ার্ডে বা পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে। আর অ্যান্টি টিবি ড্রাগস যেগুলো আছে, এগুলো সব ড্রাগসই মোটামুটি হচ্ছে হেপাটোটক্সিক। এখান থেকে জানা লাগবে যেটা, সেটা হচ্ছে মোস্ট হেপাটোটক্সিক হচ্ছে পাইরিজিনামাইড, এরপর হচ্ছে আইসোনিয়াজিড, এরপর হচ্ছে রিফাম্পিসিন, এরপর হচ্ছে ইথাম্বুটল। সেই কারণে যদি কোনো পেশেন্টের ড্রাগ ইনডিউসড হেপাটাইটিস ডেভেলপ করে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করি? সবগুলো ড্রাগ বন্ধ করি। এরপরে আমরা চেক করি হচ্ছে লিভার ফাংশন টেস্ট গুলো চেক করি, যখন নর্মালে আসে এবং পেশেন্টের ড্রাগ ইনডিউসড হেপাটাইটিস সাইন সিমটমস গুলো রিজলভ হয়, এরপর আমরা ফার্স্ট শুরু করি ইথাম্বুটল দিয়ে। তাহলে লেস্ট হেপাটোটক্সিক যেটা, এটা হচ্ছে আমাদের পরীক্ষা লাগবে না, আমাদের ওয়ার্ডে লাগবে, জাস্ট বলে রাখতেছি। ফার্স্ট আমরা ইথাম্বুটল দিব, এরপর আমরা শুরু করবো হচ্ছে রিফাম্পিসিন।
দেন থার্ড রিঅ্যাকশন আমরা অ্যাডমিনিস্ট্রেট করব হচ্ছে আইসোনিয়াজিড। যদি এগুলো দেওয়ার পরে দেখি যে পেশেন্ট হিপাটাইটিস ডেভেলপ করতেছে না, লাস্টে আমরা পাইরিজিনামাইড দিতে পারি। তবে ইউজুয়ালি বেশিরভাগ পেশেন্টের ক্ষেত্রে যাদের সিভিয়ার হিপাটাইটিস থাকে বা যখন সিমটোমেটিক থাকে তাদের ক্ষেত্রে পাইরিজিনামাইডটা অ্যাভয়েড করা হয় আর দেওয়া হয় না, যেহেতু এটা মোস্ট হিপারোটক্সিক। তাহলে আমরা ডিয়াগনোস হিপাটাইটিস পেশেন্টগুলোর ক্ষেত্রে ইউজুয়ালি 3টা দিয়ে ট্রিটমেন্ট করি, এর সাথে আমরা অ্যাড করে হচ্ছে লেভোফ্লক্সাসিন। তাহলে এটা যেহেতু আমাদের খুব কমনলি ডিয়াগনোস হিপাটাইটিস পেশেন্টগুলো আসে, সো এই ম্যানেজমেন্ট একটু জেনে রাখা লাগবে। টিবি গাইডলাইনটা একটু যদি পারেন সবাই দেখে রাখেন, কারণ টিবি পেশেন্ট খুব কমনলি ওয়ার্ডে থাকে, সো এই ধরনের প্রবলেমগুলো অনেক ফেস করা লাগবে। আচ্ছা, আজকে আর তেমন কিছু নাই। এখান থেকে নিউমোনিয়া এবং টিবি থেকে যদি 2টা টপিক পড়েন, তাহলে একটা পড়তে হবে হচ্ছে টিবির পজিটিভ অর্গানিজমস, টিবি সরি নিউমোনিয়ার পজিটিভ অর্গানিজমস কোন সিনারিওতে কোন ব্যাকটেরিয়া হইতেছে। সেকেন্ড হচ্ছে কার্ব 65 স্কোরিংটা, এবং এই স্কোরিং দেখে আমরা কিভাবে ট্রিটমেন্ট করব, কোন পেশেন্টকে অ্যাডমিট করব, কাকে আইসিইউতে অ্যাডমিট করব, কাকে হোম বেস ট্রিটমেন্ট দিব, এবং কোন ক্ষেত্রে কোন অ্যান্টিবায়োটিক চয়েস করব। আর থার্ড পড়তে হবে হচ্ছে অ্যান্টিটিবি ড্রাগস। এই 3টা টপিক পড়লে এখান থেকে মিনিমাম 3টা কোশ্চেন মোটামুটি শুয়ে থাকেন যেখান থেকে আসবে। তাহলে অনেক সময় পরীক্ষাকে যদি রিভাইজের টাইম না থাকে 4 নম্বর পার্ট থেকে, তাহলে এখান থেকে অ্যান্টিটিবি ড্রাগসের যে অ্যাডভাইস বক্সটা আছে একটা বক্স দেখতে হবে মাস্ট। দেন হচ্ছে নিউমোনিয়া যে সিনারিগুলো একসাথে দেওয়া আছে অর্গানিজম কোনটা কোনটা, এই বক্সটা, এই 2টা বক্স দেখলে মোটামুটি দেখবেন যে পরীক্ষা কমন চলে আসছে। তাহলে যখন পরীক্ষা প্রিপারেশন নেবেন আর কি, এখন তো একটু টাইম তো বেশি আছে, এই সময় একটু চেষ্টা করুন সবগুলো ডিটেলস পড়ার, এবং এই ধরনের বক্স গুলা বা ফিগার গুলো যেগুলো পরীক্ষা আগে মাস্ট দেখে যেতে হবে, এগুলো একটু মার্ক করে রাখবেন, না হলে পরীক্ষা এগুলো দেখে দেওয়া সম্ভব হবে না। পরীক্ষা আগে জাস্ট এই বক্স গুলো যেগুলো বেশি ইম্পর্টেন্ট, এই 2-3টা বক্স দেখে গেলে দেখবেন পরীক্ষাতে প্রশ্ন কমন আসছে, কারণ এগুলো থেকে কমন আসে পরীক্ষায় প্রতিবার। নিউমোনিয়া থেকে পরীক্ষায় প্রশ্ন আসে না এমন হয় না আর কি, প্রতিবারই আসছে, কোনো কোনো বা 2টা বা 3টা কোশ্চেনও চলে আসে। তাহলে এই বক্সটা মোটামুটি চেষ্টা করবেন একটু রেগুলার দেখার, এবং কোনটা ক্ষেত্রে কি কুলু থাকে এটা মুখস্থ রাখতে হবে। ওকে, তাহলে আজকে ক্লাস এ পর্যন্ত। কার কোনো কোশ্চেন আছে? যদি কোশ্চেন থাকে তাহলে এখানে শেষ করবো। আচ্ছা, একটা কোশ্চেন ছিল যে ড্রাগ ইন্ডিউসড লুপাসে কোন অ্যান্টিবডি পজিটিভ থাকে, মনে আছে? রিমোট লজিক আমরা পড়ে আসছে অলরেডি। অ্যান্টিহিস্টোন, ঠিক আছে, রাইট অ্যান্সার তাহলে এটাই, অ্যান্টিহিস্টোন অ্যান্টিবডি। তাহলে এসএলই ক্ষেত্রে আমরা বলছিলাম কয়েকটা অ্যান্টিবডি মনে রাখা লাগবে, যে মোস্ট সেন্সিটিভ বললে অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি, মোস্ট স্পেসিফিক বললে অ্যান্টি ডিএসডিএন অ্যান্টিবডি, অথবা যদি অ্যান্টি ডিএসডিএন না থাকে সেক্ষেত্রে অ্যান্টি স্মিথ অ্যান্টিবডি। আর ড্রাগ ইন্ডিউস লুপাস হলে সেক্ষেত্রে আমরা পজিটিভ পাবো হচ্ছে অ্যান্টি হিস্টোন অ্যান্টিবডি। আর এসএলই পেশেন্টগুলোর ক্ষেত্রে যদি অ্যান্টি রো অ্যান্টিবডি পজিটিভ থাকে, তাহলে বাচ্চার ক্ষেত্রে কনজেনিটাল হার্ট ব্লকার রিস্ক থাকে বেশি। তাহলে 2, 3, 4, 5টা অ্যান্টিবডি পাইলাম এসএলই ক্ষেত্রে, 5টা যে কোনো একটা পরীক্ষা আসতে পারে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই।